নমস্কার, কাঁচা লঙ্কা টক বক্স সিরিজে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকের এপিসোডটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং। কথায় আছে এজ ইজ জাস্ট আ নাম্বার। এপিসোডটা কিন্তু সেটা নেই। আজকে আমার সাথে আছে প্রশান্ত দা, যিনি আমাদের থেকে বয়সে খানিকটা বড় ঠিকই, কিন্তু এই যে বয়সে বড় হওয়ার কারণে ওনার অভিজ্ঞতা, ওনার জীবন বোধ, সেগুলো কিন্তু আজকে ওনার কাছ থেকে আমি জানবো, শিখবো ওনার কাছ থেকে অনেক কিছু। আর ওনার এত বছরের অভিজ্ঞতা নিয়েও কিন্তু একটু চর্চা করব। আসলে অভিজ্ঞতাই কিন্তু আমাদের জীবনের সেরা সম্পদ, সেই সম্পদটাই একটু ভাগ করে নেব। চলুন এপিসোডটা শুরু করি। প্রশান্ত দার সাথে একটু আলাপ করি। প্রথমেই বলছি যে আপনাকে দাদা করেই বলছি, কারণ দাদা সাউন্ডস গুড, বেটার। তো আপনি কেমন আছেন বলুন। ঠিকই আছি, চলে যাচ্ছে, এখনো হেঁটে চলে বেড়াচ্ছি, বেড়াতে ছবি তুলতে যাচ্ছি, ছবি তুলছি, কাজেই ভালোই আছি বলবো। আচ্ছা, মানে আমার যে কোনো যখনই আমি এরকম একটা সিরিজ শুট করি, তো প্রথম পার্টটাই আমি এটাই সবার কাছেই জিজ্ঞাসা করি, ছোটবেলাটা। আপনার ছোটবেলাটা জানতে বিশেষভাবে আগ্রহী, কারণ আপনার ছোটবেলাটা কিরকম কেটেছে? আমার ছোটবেলা কেটেছে, একটা বাড়িতে আমরা থাকতাম, একান্নবর্তী পরিবার, সবাই মিলে ছিলাম, এবং একান্নবর্তী পরিবারে কি হয়, সবার সমান আয় থাকে না, কিন্তু ব্যয়টা সবাই সমান হয়ে যায়। সেরকম একটা একান্নবর্তী পরিবারের থেকে তার যা ভ্যালুস, সেই ভ্যালুস গুলো আমি শিখেছি। ছোটবেলাটা সেইভাবেই কেটেছে। তারপরে ফ্র্যাগমেন্টেশন হয়েছে, আস্তে আস্তে পরিবার ভেঙে গেছে, এ হয়ে গেছে, বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা থাকি। কিন্তু সেই যে আগেকার দিন, যেটা এখন দুঃখের কথা বলতে হয়, যে মা বাবা তার ছেলে মেয়ের কাছে স্থান পায় না, তখন তো বিধবার ঠাকুমা পিসিমা, যার আইডেন্টিটি পর্যন্ত খুঁজে বার করতে হবে, তার ঠিকানা নেই, কোনো অসুবিধা হতো না। এই একান্নবর্তী পরিবারে তারা থাকতেন। তো সেই ভ্যালুসটা আমরা দেখেছি, সেইটা আমার কাছে বিরাট প্রাপ্তি মনে হয়। আবার আরেকটা জিনিসও মনে হয়, যেটা নেগেটিভ সাইড, সেটাও নিশ্চয়ই আলোচনা করব। সেটা হচ্ছে, অনেকে ওই গড্ডালিকা প্রভাবে, ঠিক আছে আমার তো খরচা লাগছে না, আমার তো চলেই যাচ্ছে, আমার আর চাকরি করে কন্ট্রিবিউট করার বা আর্ন করে কন্ট্রিবিউট করার কোনো এফোর্ট দেওয়ার এটা থাকে না। এরকমও দেখেছি আমি। রেসপন্সিবিলিটি আমাদের রিলেটিভের মধ্যেই দেখেছি, ছেলে মেয়ে হয়ে গেছে, দায়িত্ব হয়ে গেছে, দায়িত্বহীন ভাবে চাকরি ছেড়ে দিল। আচ্ছা, মানে আজকের দিনে যার দাঁড়িয়ে যেরকম আমরা ভাবতে পারি না, তখন এই জিনিসগুলো, দিস আর দ্য নেগেটিভ সাইড অফ এ জয়েন্ট ফ্যামিলি, যেটা what I perceive, what I have experienced, rather I should say. আপনাদের কি কলকাতাতেই জন্ম? হ্যাঁ, কলকাতাতেই। মানে কলকাতাতেই born and brought up. স্কুল কোথায় ছিল আপনার? স্কুল আমি হেয়ার স্কুলে পড়তাম, জন্ম মেডিকেল কলেজে, তারই কাছাকাছি। হ্যাঁ, হেয়ার স্কুল তো তখনকার সময় খুবই নামকরা স্কুল ছিল। আর তারপর কলেজ বঙ্গবাসী কলেজ। স্কুল লাইফটা কিরকম ছিল? মানে আজকের দিনের সাথে যদি আপনি একটু ভাবতে চান, যে আজকে স্কুল লাইফ আর আপনাদের সময়কার স্কুল লাইফ। আমরা স্কুলে তাড়াতাড়ি যেতাম, দৌড়োদৌড়ি করতাম, রোদ্দুরে ফুটবল খেলতাম, স্যারেরা ম্যাডামরা বকতেন। আর আমাদের ওই হেয়ার স্কুলের পাশেই ছিল প্রেসিডেন্সি কলেজ। মানে আমাদের ছোটবেলায় ঠান্ডা জল, ওখানে ওই ঠান্ডা জল পাওয়া যেত। আমরা প্রেসিডেন্সি কলেজে জল খেতে চলে যেতাম, যেটা সবচেয়ে আনহাইজিনিক। রোদ্দুরে, ঠাটা রোদ্দুরে বল পিটিয়ে তারপরে ওই ঠান্ডা জল খাওয়া খুব ডিসকারেজ করতেন আমাদের স্যারেরা। আমরা তো ছোট, আমরা তো নিষিদ্ধ জিনিস করবো, সেটাই করতাম, কিন্তু কোনো অসুবিধা হয়নি তখন। আমরা সেইটা করেও আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা বৃষ্টিতে ভিজেছি, এমনও আমার জীবনে ঘটনা ঘটেছে। সিনেমা যখন দেখতাম, খান্না সিনেমার ওখানে বাস থেকে নেমেছি, ভিজে ভিজে রাধাতে গিয়ে এসি হলে সিনেমা দেখেছি, দেখে ভিজে গায়ে শুকিয়েছে। তারপরে আরেকটা শো ওইখানে সমাজের আরেকটা হলে দেখেছি, দেখে রাত্রি 9টার সময় বাড়ি গেছি। কিন্তু সর্দি লাগেনি, ঠান্ডা লাগেনি আমাদের সেই সময়। ইমিউনিটি পাওয়ারটা অনেক বেটার ছিল। এক্স্যাক্টলি, সেটাই আমি বলতে চাইছি।
মানে মানে একদম তাজা। এক্সাম্পলটা যে আমি একটা হ্যাঁ, অ্যাচিভ বুঝতে করেছি তা পেরেছি, নয়, বুঝতে পেরেছি। কিন্তু এক্সাম্পলটা দিলাম এই কারণে আপনি যে আমরা ঠিকই এগুলো বলেছেন। করেছি। কারণ আজকালকার দিনে যদি আমরা নিজেদের কথাই ভাবি, হ্যাঁ, মানে একদম আমরা কিন্তু এতটা পারবো না। না, আমরা একটু বেরিয়েই হাঁপিয়ে যাই আর তারপর মনে হয় একদম এবার বাড়ি চলে যাই। আমরা এবং সেই কিন্তু মানসিকতাও নেই, মানসিকতাও নেই। মানসিকতাও নেই। জীবনটা খুব ফাস্ট হয়ে আর গেছে। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে, এটা আমি সবাইকে বলি, সেটা হচ্ছে আমাদের শরীরকে চালায় মন। একদম। আমি যদি মেন্টালি করি, হুম, মানে নিজেকে শক্ত করি, হুম, শরীর তো আমার হাতে নেই, হুম, সেটা উপরওয়ালার দান। আর বয়স হচ্ছে আস্তে আস্তে হুম, হুম, আরো খারাপই হবে শরীর। হুম, হুম, কিন্তু তারই মধ্যে যে চলে বেড়ানো, কাজ করা, ঘুরে বেড়ানো, টাফনেস হুম, কে মানে অ্যাবসর্ব করে নেওয়া, হুম। এটা কিন্তু মন দেয়, হ্যাঁ, সে তো মানসিক শক্তি ডেফিনেটলি, দেয়। ডেফিনেটলি। হ্যাঁ, তারপর স্কুলটার পর আপনার কলেজ কলেজ জীবনটা কিরকম ছিল? দারুণ কেটেছে। বরং কলেজ জীবনে আমি বলবো, কলেজ জীবনে আমার একটা বাজে জিনিস হয়েছিল। হেয়ার স্কুলে পড়তাম, একদম বাঁধা গরু ছিলাম। হ্যাঁ, তারপরে বঙ্গবাসীতে এসে ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হলাম, আচ্ছা। একদম ছাড়া গরু হয়ে গেলাম। একবারে কেউ কিছু দেখতো না, ভাবতাম বিরাট কিছু হয়ে গেছি। পড়াশোনা বাদ দিয়ে সবকিছু করতাম। বন্ধু বান্ধবের সঙ্গে হই হুল্লোড়, সিনেমা দেখা, বেড়ানো, পিকনিক সবকিছু হতো, যার ফলে পড়াশোনাটা আর অত ভালো হতো না। আচ্ছা, এই যে মানে কলেজে যে এই যে বন্ধু বান্ধবদের সাথে ঘোরা বেরোনো, তখন আপনারা ইউজুয়ালি বন্ধু বান্ধবদের সাথে ঘোরা বলতে কোথায় যেতেন? মানে তখনকার সময় কলকাতাটা কিরকম ছিল? কলকাতা দারুণ, আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেতাম। আচ্ছা। আমরা কলেজ থেকে বেরিয়ে এমনও করেছি যে আজ আর প্র্যাকটিক্যাল ক্লাস আছে, করবো না, 10 জন বন্ধু মিলে উঠে পড়লাম 10 নম্বর বাসে হুম, শিয়ালদা থেকে, হুম, চলে গেলাম গুরুসুদ্ধ দত্ত মিউজিয়াম, হুম, সেখানে মিউজিয়ামে সময়টা কাটাবো। হুম, মানে দুরকমই হলো, হুম, একটা মিউজিয়াম দেখা হলো, সায়েন্টিফিক মিউজিয়াম দেখবার মতো, তখনকার তো আর এত তখনকার, কিছু ছিল না, হ্যাঁ, কিন্তু যা ছিল অনেক কিছু অনেক ছিল। কিছু, হ্যাঁ। তার সঙ্গে এই বন্ধুর সঙ্গে কাটানো, আড্ডা মারা, দুটো ক্লাব করে আমাদের সময়টা খুব ভালো কেটেছে। আমি ওটাই জানতে চাইছিলাম যে এখনকার কলকাতা আর আপনারা যে কলকাতাটা পেয়েছেন সেটা তো হ্যাঁ, আমরা কোনোদিনই পাবো না। ওই যে কলকাতা, ওই যে একটা। এখনকার কলকাতার থেকেও আমি আরেকটা জিনিস বড় বলবো, পরিস্থিতি তো পাল্টায়, আরেকটা জিনিসও পাল্টেছে, যেটা আমি অবজার্ভ করি। সেটা হচ্ছে আমরা আমাদের মানে, আমি আমার নাতির লেভেল দিয়ে শুরু করব। হুম, আমার ছেলে মেয়ে তো মোটামুটি বড় হয়ে হুম, গেছে, হুম, আমরা আমাদের বাচ্চাদের মানুষ করছি না, হুম, ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান। হুম, তার কারণ হচ্ছে আমরা প্রথম থেকে, আমরা ছোটবেলায় কি ছিলাম, আমি হেয়ার স্কুলে পড়তাম, আমি বলি ঘটনাগুলো, আমি জানি না বড় হয়ে যাচ্ছে কিনা। না, না, আচ্ছা, না, না, আমি বড় আমার হচ্ছে। অভিজ্ঞতাটা বলি। আমরা হেয়ার স্কুলে পড়তাম, আমাদের সঙ্গে কিছু ছেলে থাকতো যারা খুব ভালো খেলতো, আচ্ছা। পড়াশোনা করতো না। হুম, তারা পরীক্ষার সময় বলতে, এই তোর পেছনে বসবো কিন্তু খাতাটা কাত করে রাখবি। হুম, আমরা জলি ফিল করেছি, জীবনে কোনো দিন মনে হয়নি যে আমি এটা কিছু করছি। হুম, আমি মনে হচ্ছে আমার বন্ধুর দাবি এটা, আমরা মেনে নিয়েছি এটা, হুম, ঠিক আছে। হুম, ফলে আমাদের বন্ধুত্ব জিনিসটা ছিল, হুম, এবং এই বন্ধুরা, আমি একজনের কথা আমার এখনো মনে আছে, আমি নাম করেই বলি, হুম, একটু ছোটখাটো ছেলে ছিল, পার্থপ্রিয় বলে, হুম, ঢাকুরিয়ায় থাকতো। আচ্ছা, ঢাকুরিয়ায় কাজল ছিল লেফট উইং এ খেলতো ইস্টার্ন রেলে, তার আচ্ছা, কাছে সে খেলা ফুটবল শিখতো, আচ্ছা, অসাধারণ খেলতো, স্কুল টিমে খেলতো সে, আচ্ছা, কিন্তু পড়াশোনায় অত ভালো ছিল না। হুম, কিন্তু একটা সার্টেন ক্লাস অব্দি ওই আমাদের সঙ্গে সঙ্গে এসছে, তারপরে পিছিয়ে পড়েছে, হুম, সেটা অন্য ব্যাপার। হুম, কিন্তু আজকের দিনে যেটা আমি দেখি, হুম, সেটা আমরা ছেলেরা, আমরা আমাদের সঙ্গে আমরা ভাবতাম যে এ আমার বন্ধু, হুম, একে নিয়ে আমি যাবো, লেট আস গো টুগেদার। আজকে ফিলোসফিটা আমরা পাল্টে দিচ্ছি, হুম, হুম, আমরা বলছি নোবডি ইজ ইয়োর ফ্রেন্ড, দে আর ইয়োর কম্পিটিটর। রাইট, একদম ঠিক আমরা এটা বলেছেন। এমবেড করে দিচ্ছি একটা বাচ্চার মধ্যে, হ্যাঁ, এবং আমি সোসাইটিকে এই পডকাস্টের মধ্যে জানাতে চাই, এটা করে কিন্তু আমি যখন আমার বাচ্চার মধ্যে বা আমার নাতি হুম, বয়সী বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যে নোবডি ইজ ইয়োর ফ্রেন্ড, হুম, ইউ টেক কেয়ার অফ ইয়োর সেলফ অনলি, হুম, দে আর ইয়োর কম্পিটিটর, সেই দিনই আমরা আমাদের বৃদ্ধাশ্রমে পাঠানোর বীজটা বপন করে দিচ্ছি। এক্স্যাক্টলি। এটা আমি সোসাইটিকে জানাতে চাই এর এখন এই মাধ্যমে। জিনিসটা খুবই মানে আমি চারপাশেও দেখি যে
স্কুলে যাচ্ছে একদম। বা কোনো একটা যার জায়গায়। জন্য এত আমাদের মা বাবাদের কোনো দেখতেই হয়নি, আমাদেরও জ্বর হয়েছে, স্কুলে যেতে পারিনি, হ্যাঁ, কিন্তু পড়া জানার জন্য দেখার জন্য আমার মা বাবাকে কোনোদিন ভাবতে হয়নি ভাবতে হয়। কি হবে। হ্যাঁ, আজকের আমার বৌমা বা এই লেভেলের যারা আছে হ্যাঁ, তাদের র্যাপোর্ট করতে টিম তৈরি করতে হয়, যে হ্যাঁ, কে হেল্প করবে আমার বাচ্চা যদি স্কুলে যেতে না হ্যাঁ, পারে, তাহলে তার পড়া কি ছিল, কি হ্যাঁ। পড়িয়েছে, তার নোটটা আমি কি করে পাবো, তার জন্য তাকে লবি করতে হয়। এক্স্যাক্টলি, ইট এক্স্যাক্টলি, ইজ আপনি ঠিকই ডেঞ্জারাস বলেছেন। টু দ্য সোসাইটি, এক্স্যাক্টলি। ইট ইজ নট এ গুড আমরাও সাইন। যখন মানে স্কুলে ছিলাম, আমি হ্যাঁ, আমার ছোটবেলার কথা হ্যাঁ, বলছি, তখনও কিন্তু এই কালচারটা এতটা আসেনি। একদম নয়। তখনও কিন্তু মানে আমি একদিন স্কুলে না গেলে আমার বন্ধু তা অটোমেটিক্যালি তারা হেল্প করছে, কিন্তু একদম এখন এটা ভীষণ মানে। একদম, এটা ক্রাইসিস হয়ে গেছে, হ্যাঁ, টেনশন হয়ে গেছে, হ্যাঁ, টেনশন হয়ে গেছে এই ঠিকই জায়গাটা। বলেছেন। আচ্ছা, এটা কি আপনার মনে হয় যে খানিকটা আমরা আগে যেমন যৌথ পরিবারে বড় হয়েছে, এটা আপনি বললেন, তখন এই যে যৌথ ফ্যামিলিতে অনেকগুলো ভাই বোন থাকতো, একদম তখন এই জিনিসটা মানে এই কারণেই আমাদের সোসাইটিতে এই জিনিসটা এতটা ইজি ছিল যে কেউ না গেলে আমরা আছি বা কারোর এক্স্যাক্টলি, অসুবিধা হলে আমরা এদের আছি। ভরসা ছিল। এখন এই যে একটা নিউক্লিয়ার ফ্যামিলি, হ্যাঁ, সেটাও তো খানিকটা দায়ী। একদম। আমরা তো সত্যি কথা বলতে কি, আগে জয়েন্ট ফ্যামিলি, এটা আমার পার্সোনাল হুম, হুম, মানে ভাবধারা বলতে হুম, পারেন হুম, বা অবজারভেশন হুম, বলতে হুম, পারেন, সেটা হচ্ছে আগে আমরা যেখানে বললাম না যে যার কেউ নেই তার যৌথ ফ্যামিলি আছে, হুম, যে ঠাকুমা বা কাকিমা হুম, বা ইয়ে যার কোনো জায়গা নেই, হুম, সে সেখানে আমাদের জায়গা থেকে দুবেলা দুমুঠো খেত, হুম, সবার সঙ্গে থাকতো, হুম, তো সব নিট কিন্তু মিট করে যেত। হুম, হয়তো বিরাট কিছু ভালো সে থাকতো হুম, না, হুম, কিন্তু বেসিক নিডটা করে হুম, যেত। হুম, হুম, কিন্তু আমরা তারপর থেকে নিজেরা স্বার্থপর হতে শুরু করলাম। হুম, ঠিকই কিরকম বলেছেন। স্বার্থপর হতে শুরু করলাম, যে এই জয়েন্ট ফ্যামিলিতে বেশি রোজগার করছে সে ভাবছে আমি তো বেশি কন্ট্রিবিউট, আমি অন্যের বার্ডেন টানছি। রাইট। এই কনসেপ্টে যখন আমার মধ্যে ঢুকে গেল, তখন আমি ভাবলাম না, আই শুড নট ডু ফর দিস, হুম, লেট মি গো আউট ফর। হুম, এইভাবে সংসারগুলো বা হুম, ফ্র্যাগমেন্টেশনটা শুরু হুম, হলো। হুম, এই ফ্র্যাগমেন্টেশন শুরু হতে হতে আরো যেটা খারাপ জিনিস হলো, আমরা আমরা পুরো ফ্যামিলিটাকে এক করে ভেবে ভালোবাসতাম, হুম, তারপর আমরা নিজেদের ফ্যামিলিকে ভালোবাসতে শুরু করলাম। একটু নিউক্লিয়ার হলো, হুম, এই নিউক্লিয়ার থেকে আমরা আরো খারাপ দিকে চলে গেলাম, হুম, আরো খারাপ দিকে চলে গেলাম, কারণ আমি দেখেছি হুম, যে বলে যে আমার জীবনে আমি কে পেলাম, আমার ছেলের কথা বাদ দাও, আমার হাজব্যান্ড কি করলো, মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ভালোবাসাটা, সেটাও আজকে মেজার্ড হচ্ছে। হুম, এটা আমার হুম, অবজারভেশন। হ্যাঁ, তার কারণ হচ্ছে আগে যেটা ছিল হাজব্যান্ড ওয়াইফের একটা এন্টিটি ছিল, কমন এন্টিটি, হুম, বন্ডিং। হুম, আজকে সেই জায়গায় হাজব্যান্ড দাঁড়িয়ে ভাবছে না না, এটা তাহলে আমার কি রইলো, হুম, আমি কতটা হ্যাপি। হুম, হ্যাঁ, ওয়াইফ ভাবছে আমি কতটা হ্যাপি, হুম, মাঝখান থেকে বাচ্চাটা সাফার করছে। হুম, এই কনসেপ্টটা যখন আমার মধ্যে ঢুকে যাচ্ছে, তো ভালোবাসতে পারছি না। হুম, আর ভালোবাসা মানে আমি বুঝি, ভালোবাসার প্রিন্সিপাল হচ্ছে প্রিন্সিপাল অফ স্যাক্রিফাইস। হুম, আনলেস ইউ ক্যান স্যাক্রিফাইস, ইউ ক্যানট লাভ। হুম, একদম ঠিক কথা। তো আমি তো স্যাক্রিফাইস করতে ভুলে যাচ্ছি, আমি তো হ্যাঁ, আমিত্ব ঢুকে যাচ্ছি, হুম, যার জন্যই এত বেশি ডিভোর্স হচ্ছে। হুম, বাচ্চাটা সাফার করছে, হুম, আমরা বাচ্চার কথা ভাবছি না। হুম, আজকালকার দিনে বাচ্চা নিচ্ছে না। হুম, চাইল্ড ফ্রি থাকতে আমার চাইছে। বন্ধু বান্ধবের মেয়েদের অনেকের এরকম ভাবে কথা বলে, হুম, হাজব্যান্ডকে বলেছি, ও বলছে আমি এত জামাল নিতে পারো না, তুমি যদি নিতে পারো তো নাও। সে বলছে দুটো বাচ্চা তো দুজনের, হুম, আমি কেন দায়িত্ব নেবো, তাহলে দরকার নেই, নেবো না। হুম, তারা কুকুর পুষছে, হুম, হুম, পেট পেট পেরেন্ট। আমি বলছি তারা হ্যাঁ, কুকুর কুকুর পুষছে, পুষছে, হ্যাঁ, কোয়ালিটি টাইম কুকুরকে দিচ্ছে কিন্তু হ্যাঁ, নিজের বাচ্চাকে দিতে চাইছে না। হ্যাঁ, এটা কিন্তু আমার কাছে ভালো লাগে না, হ্যাঁ, এটা ভালো সাইন নয়। হ্যাঁ। অবশ্যই আপনি যদি এরকম ভাবেও ভাবেন যে একটা বাচ্চাকে এনে যদি প্রপার কেয়ার বা হ্যাঁ, ভালোবাসা দিতে হ্যাঁ, না পারে, হ্যাঁ, সেক্ষেত্রে বাচ্চা না আনাও ভালো। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই কনসেপ্টটা আসবে কেন। হ্যাঁ, সেটা তো আজকালকার দিনে। আমি আমার একজন সিনিয়র অফিসারের কথা বলি, আরেকজন অফিসার আমার থেকে সিনিয়র কিন্তু আমার পূর্ব পরিচিত। হুম,
আমি তার কাছে নিয়ে গিয়েছিলাম। হুম, ভদ্রলোক এত সুন্দর বললেন না, তার কোনো বাচ্চা নেই, হুম, ন্যাচারালি জয়েন করতে এসছেন। হুম, আমি তখন ভুবনেশ্বরে, হুম, তাকে নামগুলো বলার দরকার নেই। হুম, তার কাছে গিয়ে বললাম যে উনি এসছেন জয়েন করতে, এই আলাপ করিয়ে দিলাম। হুম, তো বললেন বাচ্চা কাচ্চা কি? তো বললো না আমাদের কোনো বাচ্চা কাচ্চা নেই। তখন বললো যে তাহলে অ্যাডাপ্ট করেননি কেন? হুম, বললো, না অ্যাডপ্ট করার কোনো নিজের বাচ্চা নয়, ও পরের বাচ্চা আমার নেওয়ার হুম, কোনো ইচ্ছে টিচ্ছে নেই। হুম, এটা অনেকের মধ্যে আছে। আছে আছে ফেয়ার এনাফ, যার যার আছে, কনসেপ্ট যার তার যার তার কাছে। কনসেপ্ট, হ্যাঁ হ্যাঁ। কিন্তু যে কথাটা তারপরে আমার ওই বস বললেন, হুম, মাইন্ড বগলিং। বলে যাওয়ার সময় সোসাইটিকে কি দিয়ে যাবেন, এক মুঠো চাই। হুম, রাইট। ওয়ান্ডারফুল এক্সপ্রেশন, হুম, আমার হৃদয়ে গেঁথে আছে। হুম, আমি কি দিয়ে কি যাচ্ছি দিয়ে যাচ্ছে, সোসাইটিতে? হ্যাঁ, আমিও তো সোসাইটি থেকে অনেক কিছু নিয়েছি। সেই তো। আজকে আমি পার্সোনালি মনে করি যে আমি রিটায়ার করেছি, একটা মোটামুটি চাকরি করতাম, মোটামুটি দুবেলা দুমুঠো ডাল ভাত খেতে পারি। আমার ছেলে মেয়ে যাই বলুক, তারা মোটামুটি চাকরি বাকরি করছে, ঠিক আছে, দে ক্যান টেক কেয়ার অফ দেমসেলভস। আমার একটা দায়িত্ব আছে সোসাইটিতে, যে একটু ডাউন টোডেন আছে তাদের একটু দেখা, হুম, আমার হুম, ক্যাপাসিটিতে। হুম, হুম, কিন্তু দ্যাট মাইন্ডসেট ইজ হুম, আমার কাছে আছে। কিন্তু সেই মাইন্ডসেটটা নেই। আমিত্বর মধ্যে এটা হারিয়ে যাচ্ছে। হুম, আমি ভাবছিলাম যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির জায়গায় বেশি আমার দৌড় নয়। সেই জায়গায় আমি একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনেছিলাম, জেন মারুতি। এটা হচ্ছে আমার বিরাট অ্যাচিভমেন্ট, মোর দ্যান এ ড্রিম। হুম। আর আজকে তো গাড়ি কেনাটা কোনো ব্যাপারই নয়। না, কোনো ব্যাপারই না। ডুয়াল ইনকাম মোটামুটি আর দরকারও, আর নেসেসিটিও। দরকার, হ্যাঁ, এখন হ্যাঁ, তো কিন্তু খারাপটা যে হয়ে গেছে সেটা হচ্ছে আমি গাড়িকে আমি গাড়ি ইউটিলিটি ভাবছি না, হুম, আমি স্ট্যাটাস সিম্বল ভাবছি। হুম, সবটাই শুধু গাড়ি না, গাড়ি, এবার বাড়ি, কোথায় সবকিছু ঘুরতে যাচ্ছি। আরেকটা এক্সাম্পল দিই আমি, সেটা হচ্ছে যে আমি যে গাড়ি কিনছি, একটা গাড়ি হয়ে যায়, হুম, হুম, হয়তো আর একটু বেটার গাড়ি কিনলাম, ঠিক আছে, হুম, কিন্তু আমি কিন্তু ভাবছি আমি এখন আর দেখবেন লোক আমাদের মতো মিডল ক্লাস পিপলের মন ভরছে না সেডানে, এসইউভি কিনতে হবে, হুম, কারণ অমুকে এসইউভি কিনেছে, হুম, আই শ্যাল হ্যাভ টু বিট হিম। হুম, আমি বেড়াতে যাচ্ছি আনন্দ করতে আমার ফ্যামিলির সঙ্গে, হয়তো আমার দৌড় দীঘা বা পুরী, হুম, অথবা আমার দৌড় হয়তো কাশ্মীর, কিন্তু আমি কম্পেয়ার করছি যে ও তো বিদেশে যাচ্ছে, আমি তো বিদেশে যেতে পারছি না। হুম, This has become the standard. হুম, That's that has ruined our own pleasure. হুম। এই প্লেজার ব্যাপারটা কেউ কাউকে দিতে পারে না, সুখ কেউ কাউকে দিতে পারে না। না, সুখে সুখটা নিজের নিজেকে হাতে, হতে হ্যাঁ, হয়। একদম তাই। আপনি মনে করেন যদি আমি সুখী, আমি সুখী। হ্যাঁ, আপনি যদি মনে করেন আমি দুঃখী, আমি দুঃখী। হুম, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা তো এইভাবেও ভাবছি। হুম, আমাদের সবচেয়ে বেশি খারাপ আরো হয়েছে, যে জিনিস আমি বলবো, ছোটবেলায় এই যে আমি বললাম না যে ছোটবেলার শিক্ষা, হুম, সেই ছোটবেলার শিক্ষাতে আমরা দেখেছি যে গেঞ্জির ট্যাগটা বেরিয়ে গেলে ইট ডাজ নট লুক নাইস, হুম, জামার ট্যাগটা পেছন থেকে বেরিয়ে গেলে ডাজ নট লুক নাইস, আইদার কাঁচি দিয়ে কেটে দিতাম অথবা ভেতরে হাইড করে হুম, দিতাম। হুম, আজকে আমাদের স্ট্যাটাস ওরিয়েন্টেশন এরকম, আমার মন্টি কার্লো ট্যাগটা বুক পকেটে চলে এসেছে। হ্যাঁ, আমি কতটা ঠান্ডা পাচ্ছি, আরাম পাচ্ছি, গরম পাচ্ছি, কমফোর্ট পাচ্ছি, দ্যাট ইজ নট দ্য কোয়েশ্চেন। হুম, কোয়েশ্চেন হচ্ছে আমি কোন ব্র্যান্ড পড়ছি। হুম, এইখানে আমাদের অধঃপতন হয়েছে কিন্তু, হুম, টু মাই কনসেপ্ট। হুম, 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 এটা এটা যত থাকবে তত আমরা অসুখী হব। আমরা যা আছে তা নিয়ে ভালো থাকার চেষ্টা করছি না, যা নেই তার পেছনে দৌড়ানোর চেষ্টা করছি। র্যাট রেসের কোনো শেষ নেই, সেটাই। তাই না? হ্যাঁ, একদমই তাই। আচ্ছা, এতক্ষণ ধরে তো আপনার স্কুল, তারপর কলেজ, তারপর নানা ধরনের কথা বলছিলাম। এবার একটু আপনার চাকরি জীবনটা আসি। হুম। আপনি রিটায়ার করেছেন কতদিন আগে? আমি রিটায়ার করছি 2014 সালের মেতে। আচ্ছা, আপনার চাকরি জীবনটা কবে থেকে শুরু? আমি ওই জন্যই ১ম এ রিটায়ারটা আমার জিজ্ঞাসা করলাম। চাকরি জীবন শুরু হয়েছে স্টেট ব্যাংক দিয়ে। আচ্ছা, 1974 সালে আচ্ছা। আমি যখন মানে গ্র্যাজুয়েটও হইনি, হুম, বিএসসি পরীক্ষা দিয়েছি, ফাইনাল হুম, হুম। পরীক্ষা দিয়েছি, সে সময় আমি ব্যাংকে জয়েন করি। আচ্ছা।
এবং আমি মোটামুটি ৩৯ বছর ১০ মাস চাকরি করেছি ব্যাংকে। বাবা, অনেক দিনের অভিজ্ঞতা। ৩৯ বছর ১০ 10 মাস। মাস। আচ্ছা, এই যে এতগুলো বছর এসবিআই কে, মানে এই যে অভিজ্ঞতা এসবিআই তে চাকরি করা, এই অভিজ্ঞতাটা যদি মানে একটু বলেন কেমন ছিল? এটা মিশ্র অভিজ্ঞতা। মিশ্র অভিজ্ঞতা মানে কি জানেন? স্টেট ব্যাংক এমন একটা জায়গা যেটা হচ্ছে অন্ধের হাতি দেখার মতো ব্যাপার। এই যে আপনি যদি অন্ধ যদি সুরটা ধরে বলে এটা হাতি, হুম, অন্ধের মনে করে সুরটুকুই স্টেট ব্যাংক। হ্যাঁ, হুম, আবার কেউ যদি ল্যাজটা দেখে হুম, সে ভাবে যে ওই ল্যাজটুকুই স্টেট ব্যাংক। হুম, স্টেট ব্যাংক একটা ভাস্ট মানে ইনস্টিটিউশন, ভাস্ট ইনস্টিটিউশন, এবং এই ইনস্টিটিউশনের অবদান সব দিক থেকে, সোশ্যালি, ইকোনমিক্যালি, এবং দেশের পলিটিক্যাল ক্রাইসিসে, দেশের ইকোনমিক ক্রাইসিসে যেভাবে কন্ট্রিবিউট করেছে, আনপ্যারালড, হুম, আনম্যাচড। হুম, এরকম একটা ম্যাসিভ ইয়ে, আহ, একমাত্র ব্যাংক মানে ভারতীয় ব্যাংক যে ওই বিদেশি লিস্টের মধ্যে থাকে, হুম, ফরবেস লিস্ট বলে, হুম, তাতে থাকে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এটা একটা ম্যাসিভ। এবং সত্যি কথা বলতে, এই যে বললাম প্রায় ৪০ বছর আমি চাকরি করেছি, আমি যে স্টেট ব্যাংকের সবকিছু দেখেছি তার নয়, হুম, কিছু পার্ট দেখেছি। হুম, আমরা যেরকম চাকরি করেছি, ধরুন এমনি স্টেট ব্যাংকে ঢুকলাম, বেশ কিছুদিন কাটালাম বিভিন্ন জায়গায়, ওখানেও মজা করে কাটিয়েছি হুম, সবার সঙ্গে। এই আমাদের একটা গেট টুগেদার ছিল গতকালই, হুম, ঘুরে এলাম ওই ব্যাংকের হুম, গ্রুপের সঙ্গে। হুম, তো সেই যোগাযোগ এখনো আছে, সিনিয়র জুনিয়র সবাই মিলিয়ে সেভাবে কাটিয়েছি। তারপর সেখান থেকে প্রমোশন হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন এতে আমরা ছিটকে গেছি, দেখেছি। সেই সব করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে আমাদের মধ্যে অনেকে ছিল যে প্রমোশন নিয়েছে, অনেকে প্রমোশন নেয়নি। হুম, কিন্তু আমি প্রমোশন নিয়ে যেটা বুঝেছি, প্রমোশন নেওয়াটা দরকার। আচ্ছা, তার কারণ হচ্ছে, হিউম্যান হিসেবে যদি আপনাকে মানে তৈরি হতে হয়, আপনার ম্যাচুরিটি দরকার হয়, সেই জন্য আপনার প্রমোশন নেওয়া দরকার। হুম, আপনি একটা জায়গায় যাবেন, এবং আমাকে একজন বলেছিল যে দুজনের মধ্যে তফাৎ হচ্ছে যে প্রমোশন নেয়নি। আমি কিছুদিন আগে আমার এক বন্ধুর মেয়েকে বলছিলাম, ও জেনারেল ইন্স্যুরেন্সে কাজ করে, হুম, এই প্রমোশন নেবে, ওকেও আমি হুম, খানিকটা হুম, ইয়ে করছিলাম, ইম্প্রোভাইজ করছিলাম আর কি, বা এনকারেজ করছিলাম। বললাম যে প্রমোশন না নিলে হচ্ছে, ব্যাংক কিছু কাগজপত্র দিয়ে দিয়েছে, তুমি এইখান থেকে এইটুকুর মধ্যে দৌড়দৌড়ি করবে, দ্যাট ইজ হুম, দ্য লিমিট, ইউ হ্যাভ নো ডিসক্রিশনারি পাওয়ার। হুম, কিন্তু প্রমোশন যেই হয়ে গেল, তখন এই বাউন্ডারির বাইরে গিয়ে, হ্যাঁ, সিচুয়েশন হুম, অনুযায়ী হুম, একটা ডিসিশন মেকিং জায়গায় তৈরি এলো। হুম, এটা গ্রেডেশনের উপর নির্ভর করে। হুম, ডেফিনেটলি একজন স্কিল অফিসার জবে আর আমার চেয়ারম্যানের ডিসকাশন পাওয়ার সেম হবে না। হুম, কিন্তু এই যে ডিসকাশন পাওয়ার কনসেপ্টটা, হুম, ইউ ক্যান থিঙ্ক আউট অফ দ্য বক্স। হুম। আর অভিজ্ঞতাটাও তো ডেফিনেটলি, জীবনে একটা বড় ডেফিনেটলি। কাজ। আমি মানে আমার অভিজ্ঞতা, যেটা আপনার সঙ্গে আমি কথা হুম, বলছি, হুম, হুম, এর শেয়ার আমার যা অভিজ্ঞতা, এইগুলো বিভিন্ন পয়েন্টে শেয়ার করতে গেলে বোধহয় সারা দিন কেটে হুম, যাবে। হুম, মানে বিভিন্ন ধরনের হুম, শিক্ষামূলক অভিজ্ঞতা। হুম, এটা আমি ব্যাংকে গেলে যে জুনিয়র ব্রাঞ্চ ম্যানেজার কেউ আছে, হুম, পেনশন তুলতে গেলাম, কারোর সঙ্গে আলোচনা হয়, তার সঙ্গে একটা দুটো পয়েন্ট যখন আলোচনা করি, হুম, তখন তারা বলে আপনি মাঝে মাঝে আসবেন, হুম, আপনার হুম, থেকে এগুলো জানবো। হুম, লার্নিং পয়েন্ট, হুম, আমরা থেকে শিখেছি এই হুম, জিনিসগুলোকে। হ্যাঁ, এবং একটা ব্রাঞ্চ ম্যানেজার মানে অভিমন্যুর সঙ্গে আমি তাকে তুলনা করি। এই স্টেট ব্যাংক বা অন্যান্য ব্যাংকের ব্রাঞ্চগুলো দেখেন, আপনি বলছেন না যে হুম, আপনি অমুক ব্রাঞ্চে যাই, এই প্রবলেম হুম, হতো, সেই হুম। প্রবলেম হতো, আপনি দেখবেন সেখানে যা কিছু হয় ব্রাঞ্চ ম্যানেজারের উপর নির্ভর করে হ্যাঁ, আছে। এটা তো হয়। এটা আপনি মানে জানেন, আমি ওর কাছে নিজেও, জানেন, তার মানে হ্যাঁ, কি সেই ব্রাঞ্চ ম্যানেজার কার কাছে যাবে?
হ্যাঁ, এটা তো আমাদের মনের মধ্যে প্রশ্ন থাকে যে উনি কার কাছে তাই যাবেন। না? তার বস হচ্ছে রিজিওনাল ম্যানেজার। হুম হুম রিজিওনাল ম্যানেজার যখন বলছি ইট ইজ ইউর বেবি, আমাকে এসব বলতে শোনো, হুম ডোন্ট ব্রিং ইউর বার্ডেন টু মি। হুম একদম পুরো মাঙ্কি ম্যানেজমেন্ট। হুম এই জায়গাটায় দাঁড়িয়ে সেই সমস্ত এগুলো তো আমরা ফেস করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের। কখনো একটা ছোট্ট ব্রাঞ্চে ছিলাম, তার ছোট রকম প্রবলেম ছিল। কোনো বড় ব্রাঞ্চে ছিলাম, তার বড় মাঝারি রকম প্রবলেম ছিল। হুম তার থেকে বড় ব্রাঞ্চে যখন ব্রাঞ্চ ম্যানেজার হলাম, তার মতো প্রবলেম ছিল। কিন্তু এই সবগুলো জায়গাতে কিন্তু আমাদের এই অভিমন্যু হয়ে বেছে বেরিয়ে আসতে হয়েছে। হুম। আপনি যখন এসবিআই জয়েন করেছিলেন তখন আপনার কি পোস্ট ছিল? আমি ক্লার্ক টাইপিস্ট হিসেবে জয়েন করেছিলাম, ক্লার্ক টাইপিস্ট। আর হ্যাঁ, যখন রিটায়ার করলেন? অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট। বাবা! ওরা অনেকটা জার্নি, অনেকগুলো। এটা যার যেরকম হ্যাঁ হয় হ্যাঁ 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 এইটুকু আর কি। হ্যাঁ নর্মাল এতে কারো কম হয়, কারো বেশি হয়, কারো এর থেকেও বেশি হয়, হ্যাঁ। ডিপেন্ডস। আপনার মানে আপনার প্রথম এসবিআই মানে কোথায়, কোন অফিসে জয়েন আমি করেছিলেন? নেতাজি কলকাতা? সুভাষ রোড, কলকাতা আচ্ছা, কলকাতায়। আর ব্রাঞ্চ। মানে আপনার কি পোস্টিংও হয়েছে? হ্যাঁ, আচ্ছা, কোথায় কোথায় গেছেন? আমি ওখান থেকে প্রমোশন পেয়ে গেলাম। ট্রেনিং ৩ মাসের জন্য ছিলাম দুর্গাপুর ব্রাঞ্চে। হুম। দুর্গাপুর থেকে আমি ৪.৫ বছর ছিলাম আমি আহ, বেনাচিটি বাজার ব্রাঞ্চে। বেনাচিটি বাজারটা হ্যাঁ, কোথায়? মেজে বাজার দুর্গাপুরি দুর্গাপুর। বাজার, আচ্ছা যে আচ্ছা বেনাচিটি বাজার বিখ্যাত জায়গা, ওখানের আচ্ছা বাজার আচ্ছা আমাদের বড় বাজার, আচ্ছা তেমনি দুর্গাপুরের বড় বাজার। আচ্ছা আচ্ছা। ইদানিংকালে সিটি সেন্টারটা এই পশ জায়গা হয়েছে, হুম মল হুম টল হয়ে। হুম হুম। কিন্তু বাজার বলতে যেটা বোঝায় দ্যাট ইজ বেনাচিটি বাজার। আচ্ছা। সেখানে ছিলাম, সেখান থেকে ফিরে এলাম পিকনিক গার্ডেন ব্রাঞ্চে। হুম পিকনিক গার্ডেন ব্রাঞ্চ থেকে আমি গেলাম আলিপুর ব্রাঞ্চে। হুম আলিপুর ব্রাঞ্চ থেকে আমি একটা প্রমোশন পেয়ে আমি মৌলালিতে প্রথম ব্রাঞ্চ ম্যানেজার হলাম, মৌলালি ব্রাঞ্চে। হ্যাঁ হ্যাঁ, মোলালি ব্রাঞ্চে আমার আমার বাবা যদি শুনে থাকে, আমার বাবার অ্যাকাউন্ট আছে। আচ্ছা, তাহলে হয়তো আমার সাথে দেখাও নিশ্চয়ই হতে হয়েছে। পারে, বহু বছর মানে 25-30 বছর ধরে অনেকদিন অনেকদিন মানে ওখানে আমি সেখানে অ্যাকাউন্ট। ছিলাম 95 টু হ্যাঁ হ্যাঁ, 97। তাহলে নিশ্চয়ই আপনাকে দেখলে 95 টু হয়তো 97 মানে কখনো এই দেখেছে হতে এতে পারে। ছিলাম। তারপর সেখান থেকে আমি ট্রান্সফার হয়ে চলে গেলাম শিলিগুড়ি। আচ্ছা শিলিগুড়িতে আমি 4 বছর ছিলাম আচ্ছা এবং শিলিগুড়িতে এই 4 বছরের মধ্যে আমি প্রথম গিয়ে পোস্টিং পেলাম ব্রাঞ্চ ম্যানেজার, শিলিগুড়ি কোর্ট ব্রাঞ্চ। আচ্ছা সেখান থেকে আমি গেলাম জোনাল অফিসে, আচ্ছা। রিজিয়নাল অফিসে। হুম রিজিয়নাল অফিসে কিছু কাজ করতে করতে একটা অর্ডার বেরোলো যে যারা রুরাল করেনি সার্ভিস হুম তাদের রুরালে যেতে হবে। হুম তখন আমি ওই নকশালবাড়ি থেকে 13 কিলোমিটার দূরে একটা ব্রাঞ্চ ছিল, সিঙ্গল ম্যান ব্রাঞ্চ, মানে সিঙ্গল অফিসার হুম ব্রাঞ্চ। হুম হুম হ্যাঁ, আর 2টো স্টাফ হুম ছিল। হুম হুম। সেই অধিকারী স্যাবে আমি ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম। আচ্ছা সেইখান থেকে আবার ট্রান্সফার হয়ে আমি এলাম শিলিগুড়ি ব্রাঞ্চে, মানে শিলিগুড়ির যেটা সবচেয়ে বড় ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের সিএনআই ম্যানেজার, ডিভিশনের ম্যানেজার। হুম। সেইখানে থাকতে থাকতে আমার আবার একটা প্রমোশন হলো। সেই প্রমোশন হয়ে আমি আবার সেই রুরাল করতে গেলাম হাসকুয়া বলে একটা ব্রাঞ্চে। হাসুয়া? হাসকুয়া হাসকুয়া। বাগডোগরা যেতে পারে। বাগডোগরা যেতে পারে। বাগডোগরা আচ্ছা। শিলিগুড়ি থেকে এয়ারপোর্ট হ্যাঁ হ্যাঁ থেকে হ্যাঁ বাগডোগরা কলকাতার দিকে, হ্যাঁ হ্যাঁ। বাগডোগরা এয়ারপোর্ট যেতে আরেকটু এগিয়ে ডান দিকে পড়ে। আচ্ছা। এটা কমপ্লিট রুরাল ব্রাঞ্চ, চা বাগানের মাঝখানে। হুম। 2-3 বার ডাকাতি হয়ে গেছে, একবার ডাকাতি আমিও ফেস করেছি। তাই? মানে রাত্রিরে হয়েছে, রাত্তিরে? ডাকাতি চুরিই বলবো আর কি। হ্যাঁ। সেটা হয়েছে। সেখান থেকে আমি আবার এলাম শিলিগুড়ি রিজিনাল অফিসে। সেখানে অ্যাডভান্সের ডেস্ক অফিসার হিসেবে ছিলাম। তারপর সেখান থেকে ট্রান্সফার হয়ে আমি এলাম ইলিয়ট রোড ব্রাঞ্চে। আচ্ছা। ইলিয়ট রোড ব্রাঞ্চ থেকে আমি আবার ট্রান্সফার হয়ে গেলাম দেউলটি ব্রাঞ্চে, শরৎচন্দ্রের হুম হুম বসত বাড়ি দেউলটি, যেখানে। হ্যাঁ। দেউলটি ব্রাঞ্চে মাস 6 আমি ছিলাম। হুম। ওখানে থাকতে থাকতে আমি আবার প্রমোশন পেলাম। আচ্ছা। ওখানে প্রমোশন পেয়ে আমি চলে গেলাম আমাদের যে ইন্সপেকশন হয়, মানে একটা সার্কেল, মানে ব্যাংক তো ইন্সপেকশন করে সবগুলো ব্রাঞ্চকে ঠিক ঠিক আছে কিনা, হুম। তার যে কন্ট্রোলিং অফিস সেটা হচ্ছে
হায়দ্রাবাদে, আচ্ছা বম্বেতে নয়, তার আচ্ছা থেকে আলাদা। হ্যাঁ তো তার আন্ডারে আবার কয়েকটা জোনাল ইন্সপেকশন অফিস আছে। আচ্ছা ভুবনেশ্বরে একটা জোনাল ইন্সপেকশন অফিস ছিল, সেখানে আমি চিফ ম্যানেজার পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে জয়েন করলাম। হুম, সেখানে আমি প্রায় 5.5 বছর ছিলাম। অনেক ট্রাভেল করে হ্যাঁ, নিয়েছে। এবং আমি আমার ফ্যামিলি কখনো শিফট করিনি, আচ্ছা কারণ আমি জানি যে আমি যদি ফ্যামিলি শিফট করি, আমি ফ্যামিলির দিকে দেখবো না কাজ আমার হুম দায়িত্ব সামনে, চাকরি হুম, সামলাবো, হুম। আরো ভালো করে বলি, হ্যাঁ দায়িত্ব থেকেও চাকরি বাঁচানো চাকরি বলাটা বলি। বাঁচানো তো সেইটা করতে গিয়ে আমি নিজের জায়গায় অন্তত কিছু পরিচিতি থাকে, তো হুম হুম মোটামুটি ফ্যামিলি সেইভাবেই করেছে। আমার কোনো কৃতিত্ব নেই, আমার ছেলে মানুষ যা করার আমার স্ত্রী করেছে, হুম হুম আমি কিচ্ছু করিনি। হুম আর তারপর আমি ওখানে আবার একটা প্রমোশন পেলাম, আচ্ছা ওয়েস্টার্ন জেনারেল ম্যানেজার। সেই প্রমোশন পেয়ে আমাকে 5.5 বছর হয়ে গেছে, ওরা আমাকে ফেরত দিয়ে দিল সার্কেলে, আচ্ছা মানে বেঙ্গল সার্কেল থেকে হুম, হুম, গিয়েছিলাম আমি। তখন আমি লোকাল হেড অফিসে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ডিসিপ্লিনারি অ্যাকশন ডিপার্টমেন্ট আর কি, ডিসিপ্লিনারি প্রসিডিংস ডিপার্টমেন্ট, ডিপিডি বলে, সেইখানে এজিএম হিসেবে ছিলাম। হুম। সেখান থেকে আলটিমেটলি আমি রিটায়ার এটা করি। মানে প্রচুর অভিজ্ঞতা। হ্যাঁ, অভিজ্ঞতা আছে, আচ্ছা এবার বিভিন্ন একটু ধরনের মজার অভিজ্ঞতা। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে দেখুন মানে অনেক ব্যাংক আছে, হ্যাঁ, এসবিআই এছাড়াও প্রচুর প্রাইভেট ব্যাংক আছে, কিন্তু প্রত্যেকের বাড়িতে এসবিআই এর একটা অ্যাকাউন্ট থাকবেই। এসবিআই তে মোটামুটি যাওয়া আসা, ব্যাংকে যাওয়া, ব্যাংক রিলেটেড কাজ, এসবিআই কে চোখ বন্ধ করে ভরসা করে। কিন্তু আবার এসবিআই নিয়ে প্রচুর অভিযোগও আছে। নিশ্চয়ই থাকবেই তো। ঠিক আছে, এক হচ্ছে যে সবাই খুব ভেতরে মানে যখনই যাচ্ছি লোকজন খুব রাগী, একটা বেশি দুটো প্রশ্ন করলে রেগে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো আপনারা কতটা ফেস করেছেন? তার আগে আমি দুটো কথা বলবো। হ্যাঁ আমার পারসেপশন অনুযায়ী হুম হুম মিডল ক্লাস মানুষের হুম বিএসএনএল, হুম গাড়ির ক্ষেত্রে মারুতি, হুম আর ব্যাংকের ক্ষেত্রে স্টেট ব্যাংক ছাড়া গতি নেই। হুম ওই যে বললেন না আপনি যে হুম, প্রত্যেকের বাড়িতে একটা করে স্টেট ব্যাংকের একদম অ্যাকাউন্ট আছে। একদম হ্যাঁ, হুম এবং এই কথাটা আমি যখন চিফ ম্যানেজার ইন্টারভিউতে গিয়েছিলাম, তখন আমাদের সিবিএস ব্যাংকিং হয়েছিল, প্রাইভেট ব্যাংকগুলো অলরেডি বিভিন্ন প্ল্যাটফর্মে শুরু করে হুম দিয়েছে। হুম হুম মানে আপনি এই ব্যাংকের টাকা ওই ব্যাংক থেকে তুলছেন, হুম হুম ব্রাঞ্চ কনসেপ্টটা নেই, হুম হুম ব্যাংক কনসেপ্ট চলে হুম এলো। হুম তখন আমি বলেছিল, তোমার কি মনে হয় হুম যে এই যে ব্যাপারটা করছে স্টেট ব্যাংক, যে এখন দেরিতে শুরু করলো এই জিনিসটা, তো এটা আমরা কতটা সার্ভাইভ করতে পারবো? হুম আমি তখন বলেছিলাম, সাউথ ইস্ট প্যাসিফিক ওশেনের যে জায়গাটা আছে, হ্যাঁ, হুম মানে সাউথ ইস্ট এশিয়া বলবো আমি, হুম হুম যেখানে আমরা পড়ি হুম ভারতবর্ষ, হুম সেখানকার লোকের হচ্ছে কস্ট কনসিয়াস। হুম আজকে হয়তো প্রয়োজনে অ্যাক্সিস ব্যাংক কি আইসিআইসিআই ব্যাংক, তখন কিছু ফরেন ব্যাংক হুম ছিল, হুম হুম এখন আর অতটা নেই। হুম তারা যে বেনিফিটটা দিচ্ছে, হুম তারা যে চার্জ করছে, এক্সরবিটেন্ট। হুম কিন্তু আমরা যখন আমাদের প্ল্যাটফর্মে এটাই একটা চিপার কস্টে দেবো, পিপল উইল রাশ হুম টু আস। হুম এটা আমার উত্তর ছিল আর কি। হুম তো ঘটনা তাই ঘটেছে, হুম এবং যে কারণেই আমি এই তিনটে কথা বললাম, হুম যে মধ্যবিত্ত বাঙালির জীবনে হুম আপনি একটা গাড়ি কিনতেই যান, মারুতির গাড়ি কিন্তু সেভাবে সব গাড়ির সঙ্গে কম্পিট করতে পারবেন না। না কিন্তু ওই কিন্তু আপনার একটা গাড়ির যদি দরকার হয়, মারুতির গাড়ি তাহলে কিন্তু মারুতির গাড়ি সব দিক হুম থেকে। হুম খারাপ হয়ে গেলে পার্টসের দাম কম, সার্ভিস সেন্টার অনেক বেশি, সার্ভিস সেন্টার অনেক বেশি, আপনার দামও রিজনেবল, দামও ফুয়েল হ্যাঁ এফিসিয়েন্সি, ফুয়েল এফিসিয়েন্সি অনেক বেটার, হুম যার জন্য টিকে আছে। হুম হুম মানে মারুতির তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই দামে এখন একটা পেট্রোলের দাম 126 টাকা না কত বোধহয় হুম চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে ফুয়েল এফিসিয়েন্সির জন্য মারুতি কোম্পানিটা চলে যাচ্ছে, হুম তাই না? হুম তো এই ঘটনাটা তো সত্যি। হুম সিমিলারলি বিএসএনএল আপনাকে ঠকাবেন না, হুম হ্যাঁ, কিন্তু অন্যরা ঠকিয়ে দেবে। হুম হ্যাঁ, স্টেট ব্যাংক আপনাকে ঠকাবে না, হুম অন্য ব্যাংক ঠকাবে।
এইটা তো এই একটা ধারণা তো আমাদের সবার আছে যে আমরা যদি কোনো একটা হোম লোন থেকে শুরু করে কার লোন থেকে একদম শুরু করে একদম একদম বা যদি কোনো এফডি করতে হয় কিছু করতে হয় রাইট সেটা আমরা সবসময় ভাবি যে এসবিআই অপশনটা আগে আমরা দেখি, তারপর আমরা প্রাইভেট ব্যাংকে যাব। একদম এবং সেটা কিন্তু আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে লকারের ক্ষেত্রেও আমি দেখেছি হ্যাঁ যে এসবিআই তে একটা লকারের জন্য যদি আমি এখন অ্যাপ্লাই করি আমাকে বহুদিন ওয়েটিং এ থাকতে হয়, তারপর গিয়ে আমি একটা লকার পাই। কিন্তু লোকে কিন্তু প্রাইভেট ব্যাংকেও লকার আছে বাট প্রেফার করে যে আমি এসবিআই তেই এইবার লকারটা। আমি এই পাশাপাশি আরেকটা কথায় আসি, সেটা হচ্ছে কর্পোরেট হসপিটাল আর গভর্নমেন্ট হসপিটাল হুম আপনি কি সমান ট্রিটমেন্ট পান? না পান না। না ইউ গেট দ্য বেটার সার্ভিস বাই প্রিমিয়াম, বাই পেইং প্রিমিয়াম, তাই না? তা আমাদের অন্যান্য ব্যাংক আর স্টেট ব্যাংকের ব্যাপারটা তো। আপনি একটা প্রত্যন্ত জায়গায় আইসিআইসিআই ব্যাংকের পাবেন না, তারা লস ইনকার করবে না, তারা ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ ওয়াইজ প্রফিট দেখবে। কিন্তু আমরা বলতে আমি স্টেট ব্যাংকের একজন হিসেবে বলছি, এমপ্লয়ি হিসেবে বলছি, বা আমার গ্রোথ ওরিয়েন্টেশন যাই হোক ওই স্টেট ব্যাংকের জন্যই হয়েছে, সেই হিসেবে বলছি এই জিনিসটা কিন্তু স্টেট ব্যাংক বিয়ার করেছে। লস বিয়ার করেও পাবলিকের জন্য, জেনারেল পিপলের জন্য আজ গ্রিন রিভলিউশন হয়েছে, মানে বিভিন্ন স্কিমে টাকা পেয়েছে। একটা স্কিম আছে ডিফারেন্সিয়াল রেট অফ ইন্টারেস্ট বলে, আচ্ছা এটা একটু জানার দরকার কারণ সবাই জানে না। ডিফারেন্সিয়াল ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট হচ্ছে তার রেট অফ মানে অ্যাডভান্স কত জানেন? 4%। আচ্ছা আর আগে স্টেট ব্যাংকে সেভিংস ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট ছিল 4%। তাহলে কস্ট অফ অপারেশন কত হয়? নেগেটিভ। নেগেটিভ, হ্যাঁ মানে কস্ট অফ অপারেশন ইজ মোর পজিটিভ, যার ফলে প্রফিট ইজ নেগেটিভ। কিন্তু করেছে এই মুচি, আমি লোন দিয়েছি, আমি ইলিয়ট রোডে ছিলাম, সেলাই মেশিনের লোন দিয়েছি, হ্যাঁ 5,000 টাকা লিমিট আপনার মেশিন কেনার জন্য বা ক্যাপিটাল কস্ট, আর ওয়ার্কিং ক্যাপিটাল 1,500 টাকা, টোটাল 6,500 টাকা অব্দি লোন দেওয়া যেত। তার কন্ডিশন ছিল ডাউন টাউনের মধ্যে মুচি, আর একটা কিছু দোকান করেছে সেই রকম দোকান। স্টেট ব্যাংক দিয়েছে এই লোনগুলো, লোন ফেরত হয়নি। এটা আমাকে একজন শিখিয়েছিল স্টেট ব্যাংকে। এই আমরা গভর্নমেন্ট সেক্টরে এত লোন দিচ্ছি, কেউ ফেরত দিচ্ছে না, রাইট অফ করে দিতে হচ্ছে, করে দিচ্ছে। আমাকে বলেছিল এই অ্যাঙ্গেলে দেখবে না, তুমি শুধু দেখবে যে ব্যাংক যে টাকাটা দিয়েছে, যে উদ্দেশ্যে দিয়েছে, ওই লোকটা ওই টাকাটা ইউজ করতে দাঁড়িয়ে তো পায়। ব্যাংকের টাকা শোধ দেয়নি, ঠিক আছে, তো ও যদি নিজের পায়ে দাঁড়িয়ে থাকে তাহলে আমরা কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন করেছি, সোসাইটির কথা পাবো, ন্যাশনাল বেনিফিটের কথা পাবো। হোয়াট এ লার্নিং দিস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কিন্তু এটা কিন্তু অন্য জায়গায় আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এদের এই ব্যাপারটা নেই, খুলবেই না অ্যাকাউন্ট। ওরা মিনিমাম একটা চার্জ রাখবে, এত টাকা আপনাকে ফ্রি রাখতে হবে, মানে সেভিংস ব্যাংকে রাখতে হবে ফোর্সফুলি, নাহলে একটা এক্সরবিটেন্ট চার্জ কাটবে। লোনও রেটও বেশি, মানে রেট অফ ইন্টারেস্ট বেশি, হিডেন চার্জ বেশি আছে অনেক, এই চার্জ ওই চার্জ, ডকুমেন্টেশন চার্জ, যেটা নার্সিং হোম হলে এখন নেয়, হ্যাঁ ডকুমেন্টেশন চার্জ। আরে ভাই তুমি ক্লারিক্যাল স্টাফ রেখেছো তো তোমার অফিস মেনটেন করার জন্য তুমি আমার থেকে চার্জ নেবে কেন? তুমি তো সব দিক থেকে ফ্লিস করছো আমাকে, তাই বলে ডকুমেন্টেশন চার্জ বলে আমার থেকে একটা চার্জ নেবে? মানে যতভাবে কাটা যায়, আমি একটা এক্সাম্পল দিলাম, এটা তো ঠিকই বলেছেন। এই জায়গাগুলো কিন্তু স্টেট ব্যাংকে নেই। আমি ওই জন্য স্টেট ব্যাংকের হয়ে যখন কথা বলতাম, কোনো লোন নেওয়ার জন্য লোককে বোঝাতাম, আমি একটা বলতাম যে স্টেট ব্যাংকে এইটুকু গ্যারান্টি আপনাকে দিতে পারি, আপনি ব্যাংকের যত টাকা যত দিনের জন্য ব্যবহার করবেন তার উপরে ইন্টারেস্ট দেবেন। এই ফেয়ারনেস, এই ট্রান্সপারেন্সি স্টেট ব্যাংকের আছে, দ্যাট ইজ দ্য ব্র্যান্ড ইকুইটি অফ স্টেট ব্যাংক। এটা তো ঠিক। এবারে এইসব কারণেই মানে যতই আমরা ভাবি স্টেট ব্যাংক মানে, কিন্তু সেই স্টেট ব্যাংকেই যাব না না, কারণটা ওই কারণে
ওই কারণে হ্যাঁ যে ওই কিছু গ্লিচেস আছে, আপনি যেটা বলছেন যে হয়তো লোক নেই, জন নেই, হ্যাঁ সেরকম রিক্রুটমেন্ট হচ্ছে না, হ্যাঁ সব বলছে আর এটা তো। সবাই একটু রেগে থাকে। না, রেগে থাকে মানে কি জানেন তো, রেগে থাকার বলে আমি আমার একটা এক্সপিরিয়েন্স আপনাকে বলি। তো রেগে থাকার ব্যাপারে, তো রেগে থাকে কেন, এটা তো পার্সোনাল ব্যাপার, হুম হুম মানে কে কিভাবে হ্যান্ডেল করবে। হ্যাঁ আমি যখন ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম ইলেকট্রোড ব্রাঞ্চে, বিভিন্ন লোক আসতো, বিভিন্ন ধরনের লোক আসতো, কেউ রেগে আসতো, এ করে আসতো। হুম আমার ইনস্ট্রাকশন একটাই ছিল সবার প্রতি, আপনার যদি এমনও হতে পারে আপনার ছেলের রেজাল্ট বেরিয়েছে, খুব মন খারাপ, হুম হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া হয়েছে, মন খারাপ, হুম মার শরীর খারাপ হয়েছে, আপনি অফিসে বেরিয়ে এসেছেন, টেনশনে আছে, হুম ইউ ক্যানট কন্ট্রোল ইউরসেলফ। হুম আমি বলতাম যদি সেরম ঘটনা বাড়িতে কারো ঘটে, এসেই প্রথমে আপনি যার আন্ডারে কাজ করছেন, যে আপনার সুপিরিয়র, তাকে বলে দেবেন, এবং সেই দিন আপনি কোনো কাস্টমার ওইভাবে হ্যান্ডেল করবেন না, আপনি Better. পেছনে পাঠিয়ে দেবেন। হুম আপনি আপনার অ্যাকাউন্টেন্টকে বলবেন আপনি ম্যানেজার কাছে পাঠিয়ে দেবেন, ক্লারিক্যাল স্টাফকে বলতাম আপনি আপনার অফিসারদের কাছে পাঠিয়ে দেবেন, হুম ডিভিশনাল ম্যানেজারকে বলতাম যে যদি কোনো অসুবিধা থাকে আমার কাছে পাঠিয়ে দেবেন। হুম তাহলে এই যে স্টেট অফ মাইন্ড, এটা তো রেগে যাওয়াটা স্টেট অফ মাইন্ড, এটা হুম। ইন্ডিভিজুয়ালি হতে পারে। হুম সে, তাকে হয়তো কেউ ঠকিয়ে দিয়েছে, হুম সে তার মেয়াজটা তিরিক্ষি হয়ে আছে, হুম ডোন্ট হ্যান্ডেল ইট, হুম কাম ডাউন। হুম হুম আমি কিন্তু এইভাবে ইলিয়াট রোডে হুম স্পেসিফিক্যালি সবাইকে বলতাম হুম যে ইফ ইউ আর নট মানে কমফোর্টেবল স্টেট অফ মাইন্ড, জাস্ট ট্রান্সফার ইউর ইস্যু। আচ্ছা, অনেক ধরনের কথাবার্তা বললাম, কলেজ, স্কুল, হুম। চাকরি বাকরি। এবার একটু আপনার প্যাশন বা ভালো লাগার দিকে আসি। হুম। সেটা হচ্ছে আপনি এক তো ভীষণ ফটোগ্রাফি করেন, ভালোবাসেন, আমি শুনেওছি, এবং ঘুরতেও ভীষণ ভালোবাসেন। তো আগে ঘোরাটাতেই আসি। আপনি তো ট্রান্সফারেবল জব ছিল, আপনি অনেক জায়গায় এমনিই ঘুরেছেন। এছাড়াও আপনি এত ট্রাভেল করেন, এত ঘুরে বেড়ান, মানে কেন? শুধুই কি ভালোবাসেন বলে ঘুরতে ভালোবাসেন, এটা শুধু এই কারণেই? এটা বলতে পারেন টু ইন ওয়ান। আচ্ছা। যেমন ফটোগ্রাফি যখন আমি ভালোবাসি, হুম আমি একটা ভালো জিনিসকে রেখে দেওয়ার চেষ্টা করি, হুম হুম মনে তো থাকেই, কিন্তু লোককে দেখানোর সুযোগ তো হুম ফটোগ্রাফির মাধ্যমেই হয়। হুম তো আমি যত যে জায়গায় যেরকম ভাবে যাই, ফটো তুলে সেই জিনিসটাকে আমি অন্যের কাছে পেশ করতে পারি। হুম। তো ওই টু ইন ওয়ান একসঙ্গে আমার হয়ে গেল। কোথায় কোথায় ঘুরেছেন যদি একটু ছোট করে বলেন? আমি ঘুরেছি, ভারতবর্ষ কি মোটামুটি কমপ্লিট? কমপ্লিট তো হয় না, হয় না। তবে আমার কাছে যেটা আছে এক্সটেন্সিভ কাশ্মীর আমি ঘুরিনি, আচ্ছা। টাচ করেছি হ্যাঁ, লে হ্যাঁ। লাদাখ যাওয়ার পথে। আমি বোম্বে এক্সটেন্সিভ ঘুরিনি, হুম কুচকাচ ঘুরেছি। হুম হুম আর আহ, চার ধামের মধ্যে গঙ্গোত্রী যমুনোত্রী আমার যাওয়া হয়নি, হুম কেদার বদ্রী আমি ঘুরেছি। হুম হুম আর এই দিকটাতে গুজরাট আমি ঘুরেছি, সাউথও মোটামুটি ঘুরেছি, হুম আসামেও ঘুরেছি, হুম। কিন্তু আসামের ওই এটা মেঘালয় আমার ঘোরা হয়নি। খুব সুন্দর, একবার ঘুরে হ্যাঁ, নেবেন। সেই মেঘালয় হয়নি। আর নর্থ ইস্টের ওই জায়গায় তাওয়াং গেছি আমি, তাওয়াং দিরাং ওই ওই জায়গাটা। ওই দিকটা গেছি, কিন্তু ওই পাশটা ঘোরা হয়নি। ও ছাড়াও যে আনিনি বলে হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাগুলো জায়গাগুলো, আছে, হ্যাঁ, ওই জায়গাগুলো আমার ঘোরা ঘোরা হয়নি। হয়নি। আর ভারতবর্ষের বাইরে? ভারতবর্ষের বাইরে আমি সিঙ্গাপুরে গেছি, ব্যাংকক গেছি, মালয়েশিয়া গেছি, নেপাল যদি ধরেন নেপাল হ্যাঁ, গেছি, বাংলাদেশ। বাংলাদেশ গেছি, হ্যাঁ, পাসপোর্ট লাগছে মানে কিন্তু বিদেশ। ইউরোপ গেছি, হ্যাঁ, আমি আপনি ইউরোপ গেছেন। আমেরিকা গেছি। এই যে ভারতবর্ষটাতে আমি একটু আগে আসছি, একটু বিদেশটার সম্বন্ধে জেনে নিই। সেটা হচ্ছে বিদেশ ট্যুরগুলো কি অভিজ্ঞতা কিরকম? ইউরোপ বা আমেরিকা বা ব্যাংকক? দেখুন, বিদেশ ট্যুরের অভিজ্ঞতা আমাদের সীমিত, কারণ আমরা তো মোটামুটি ভাবে ট্রাভেল এজেন্টের সঙ্গে গেছি, আমরা ভয় পাই, ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, আছে, আমরা ওই জন্য কাস্টমাইজ এতে এই মানে ট্যুরে গেছি।
এই ট্যুরে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে দেখবার তো বটেই, কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে রোম, ভালো লেগেছে ইটালি, ভালো লেগেছে ফ্রান্স, ভালো লেগেছে। কিন্তু আমাকে অনেকে বলেছিল সুইজারল্যান্ডের কথা। হুম, আমার কাছে কিন্তু সুইজারল্যান্ড অতখানি ভালো লাগেনি। হুম, কেন লাগেনি? হুম, তফাৎ আছে। যেহেতু আমি কেদারবদ্রী ঘুরেছি, হুম, হুম, কিন্তু ওদের ইঞ্জিনিয়ারিং মার্ভেলটা দুর্দান্ত। হুম, আমরা যদি একবার ওটা আমাদের দেশে যদি আনতে পারি, যার জন্য এই জমি অধিগ্রহণ হয়েছে, দেখবেন কেদারবদ্রীর জন্য হুম, হয়তো হুম, 6 মাস আগে জমি অধিগ্রহণ হয়েছে, হুম, তাহলে কিন্তু আমার কাছে কেদারবদ্রী সুইজারল্যান্ডের থেকে ভালো লেগেছে। হুম, 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 অনেকে আমার সঙ্গে হয়তো একমত হবে না, হুম, কারণ কিন্তু ওখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আপনি সকালবেলা চা খেতে খেতে মনে হলো ফ্যামিলিতে তোর ভাল লাগছে না, চলো হুম, একটু কেদারবদ্রীটা দেখে আসি। হুম, 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 আপনার অপশন নেই। হুম, কিন্তু আপনি যদি ওখানে বসে সুইজারল্যান্ডে বসে ভাবেন, জুরিকে বসে ভাবেন, যাহ, যাই একটু, আপনি ওই যেটা পাহাড়টার নাম ভুলে গেলাম যেখানে ওরা নিয়ে যায়, মাউন্ট ইটলিস। মাউন্ট ইটলিস। হুম, মাউন্ট ইটলিসে গিয়ে আপনি বিকেলে এই রাত্রিরে এসে ডিনার বাড়িতে খেতে পারবেন, যারা অ্যাবসলিউট হুম, ওখানে ওরাই নিয়ে আছে। হুম, এবং অভিজ্ঞতা যেটা, এই ইঞ্জিনিয়ারিং মার্ভেলের কথা বলি, হুম, প্রথমে ওরা নিয়ে গেল একটা ট্যানজেনশিয়াল ট্রেন, হুম, হ্যাঁ, যেটা অ্যাঙ্গুলার রাইড করে, হুম, সেটাতে একটা নিয়ে একটা হাইট অব্দি নিয়ে ছেড়ে দিল। হুম, সেইখান থেকে নিয়ে গেল ওরা ওই কেবল কারের মতো, হুম, সেইখানে সেটা আবার খানিকটা হাইটে নিয়ে ছেড়ে দিল। হুম, তারপরে ওরা একটা রোটেয়ারে নিয়ে গেল, হুম, সেই রোটেয়ারে আপনাকে মুভ করতে হবে না, হুম, আপনি ওখানে দাঁড়িয়ে থেকে থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল পাবেন, মাউন্ট ইটলিসে নিয়ে গিয়ে আপনাকে নামিয়ে দিল। হুম, সেখানে আপনি ঘোরাঘুরি করলেন, কফি আছে, হুম, আছে, খাবার আছে, খেলেন, খেয়ে দিয়ে আবার বাড়ি চলে এলেন, রাত্রিবেলা এসে বাড়িতে ডিনার করলেন। হুম। দ্যাট ইজ পসিবল। ইউরোপের অভিজ্ঞতা এক কথায় বললে কি বলবেন? দুর্দান্ত। এবং আমি ইউএসও ঘুরেছি, ইউএসএ, হ্যাঁ, আমি ইউএসএ তো ইউএসও আসছে। ঘুরেছি। আমি আপনাকে বলবো, আমি সবাইকে বলি যে জীবনে একটাই ফরেন ট্যুর করবে, দিস ইজ হুম, মাই সাজেশন, আমার হুম, ছেলেকে আমি বলেছি, দ্যাট ইজ ইউরোপ। হুম, ওরা 10 দিনের ট্যুর করে, 12 দিনের হুম, ট্যুর করে, 15 দিনের ট্যুর করে। হুম, আমরা একটু পয়সা জমিয়ে 15 দিনের ট্যুর করবো, হুম, একবারই যাবে, বারবার হুম, যাবে হুম, না। কিন্তু ইউরোপ হুম, মাস্ট ইন ইউর লাইফ। হুম, রোম, ইটালি, হুম, ভেনিস, ভেনিস তো আমার স্বপ্ন ছিল। হুম, আমি ওই যে বললাম না যে আমি জীবনে স্বপ্ন ভাবছি হুম। যে আমি ওই যে ওই এগুলো চলে, নৌকোগুলোকে বলে ওগুলো, ভুলে গেলাম। ওই ভেনিসের যে হ্যাঁ, হ্যাঁ, নৌকোগুলো। নামগুলো ভুলে গেলাম। সেই নৌকোতে আমি বসে আছি, আমার ছবি আছে, ইটস লাইক বিয়ন্ড মাই ড্রিম। হুম, ভেনিসে আমি ওই গন্ডোলা, গন্ডোলা। আমি গন্ডোলায় করে ভেনিস ঘুরে বেড়াচ্ছি, এ তো আমি জীবনে স্বপ্নও দেখিনি, বাট দিস ওয়াজ পসিবল ফর স্টেট ব্যাঙ্ক। এবার যদি একটু ইন্ডিয়াতে ফেরত আসি, হ্যাঁ, ইন্ডিয়াতে এতগুলো জায়গা ঘুরেছেন, কোন হুম। জায়গাটা আপনার মনে হয় যে বারবার যেতে ইচ্ছে করে? বারবার যেতে ইচ্ছে করে বলতে, পাহাড় আমার বেশি ভালো লাগে। হুম, পাহাড় আমি বেশি হুম, পছন্দ হুম, করি, কারণ পাহাড়ের মধ্যে ভ্যারাইটি আছে, হুম, মোনোটোনাস ব্যাপারটা হয় না। মনোজ ব্যাপারটা নেই। আর যেটা আছে সেটা হচ্ছে একই পাহাড় বিভিন্ন সিজনে বিভিন্ন রকম হুম, লাগে, হ্যাঁ, হুম, যার জন্য আমার পাহাড় ভালো লাগে। হুম, তবে পাহাড়ের ব্যাপারে আর বেড়ানোর ব্যাপারে আমি দুটো জিনিস লোককে বলি, যার সময় কম, যেমন হুম, আমাদের হুম, নেক্সট জেনারেশনের সময় কম, তো হুম, হুম, টাইম দিতে পারে না। হুম, আমি ওই জন্য ওদের বলি, যদি সমুদ্র দেখতে হয়, ভিজিট আন্দামান, হুম, তাহলে সমুদ্রের ডেফিনেশন পাল্টে যাবে। মন্দারমণি, দীঘা আর পুরী দেখে সমুদ্র কাকে বলে বুঝবে না। তা আমার ছেলে গিয়েছিল এই লাস্ট ডিসেম্বরে, ঘুরে এসছে আন্দামান। হুম, আর পাহাড়ের জন্য দুটো ট্রিপ করতে বলবো। একটা ট্রিপ হচ্ছে ওই চন্দ্রতালের দিকটা, হুম, স্পিতি সার্কিটটা। লাহুল স্পিতি চন্দ্রতাল, এটা হুম, একটা সার্কিট। হুম, আর একটা হচ্ছে ওই ইয়ে দিয়ে, কাশ্মীর দিয়ে ঢুকে
কার্গিল হয়ে লে লাদাখ হয়ে সমরেডি হয়ে ব্যাক, এই দুটো ট্রিপ। মানে এগুলো হচ্ছে মাস্ট। এই যদি করা যায়, বাকিগুলো সাপ্লিমেন্টারি। স্পিতি সার্কিটটা বেশ কিছুদিন আগে, মানে বেশ কয়েক বছর আগে করা, তখন এত ভিড়ভাট্টা ছিল না। আমি লাস্ট ইয়ারে করেছি। আমি স্পিতি করেছি 2021-এ, তখন স্পিতিটা অত বুম অতটা বুম করে র বিউটিটা দেখে এসেছি। আর এবার যখন লাদাখটা দেখে আসলাম, সত্যি পাহাড়, মানে পাহাড়ের যে বিউটি, পাহাড়ের যে বিভিন্ন সময়, মানে একটা সকালবেলা যদি আমরা সকালবেলা 6টায় ঘুম থেকে উঠে যে পাহাড়টাকে দেখছি, এবং তার মাঝখানে দুপুর, বিকেল হচ্ছে, সানসেট হচ্ছে, তারপর যে অন্ধকার হলো, এই যে পুরো ফেসটা একটাই পাহাড়কে এক এক রকম দেখতে লাগে। আর এটার জন্য ফটোগ্রাফির জন্য আইডিয়া, এই ফটোগ্রাফির জন্য এটা আইডিয়া। আমি যদি এমন একটা জায়গায় বারান্দায় বসে থাকতে পারি, যেখান থেকে মানে ব্লু আওয়ার থেকে শুরু করে গোল্ডেন আওয়ার অব্দি যদি আমি কভার করতে পারি, ওখানে বসেই আমার ছবি হয়ে যায়। এই বেড়াতে যাওয়া থেকে যদি ফটোগ্রাফি ব্যাপারটাতে আসি, ফটোগ্রাফির নেশাটা কবে থেকে? ফটোগ্রাফির নেশাটা আমার খুব ছোটবেলা। আচ্ছা। মানে আমার প্যাশনটা এরকম ছিল, আমি ওই ফটোগ্রাফাররা ছোটবেলায় ছবি তুলতো, আপনারা যা দেখেছেন কিনা জানি না, একটা ফ্ল্যাশে একটা ছবি উঠতো। হ্যাঁ, আমার কাকা ভীষণ ছবি তুলতে ভালোবাসতো। আর আমাদের এখন বাড়িতে যেটা রান্নাঘর, সেইটা আগে আমার কাকার ওই ফটো ডেভেলপ ছিল। হ্যাঁ, আর একদম লাল আলো জ্বলতো, আমরা সেই লুকিয়ে লুকিয়ে দেখতাম, একটা অদ্ভুত গন্ধ বেরোতো রুমটা থেকে, আর লুকিয়ে লুকিয়ে দেখতাম ভেতরে কি করছে, তারপর আমি ফটো বার করে দেখাতো। তো আমাদের ছোটবেলায় সব ছবি আমার কাকারই তোলা। তো আমি ওই ফটোগ্রাফারদের পেছনে ঘুরে বেড়াতাম, ওই ফিউজ বাল্বটা পাবো বলে। এইখান থেকে আমার প্যাশন শুরু। আচ্ছা। তারপরে আস্তে আস্তে ক্যামেরা কিনবো। ক্যামেরা তো কেনা হয় না, বাবাকে বলি কিনে দিতে, বাবা বলে আমাকে ফার্স্ট হও তাহলে দেবো। আমি জীবনটা ফার্স্ট হয়নি, বাবা বলে। তারপরে কি করবো, ক্লাস 10-এই যখন পড়ি, আমি ভাবলাম স্ট্র্যাটেজি পাল্টাতে হবে, একটু বড় হয়ে গেছে। বাবা বললো আমায় পুজোয় জামা কাপড় দিতে হবে, ক্যামেরা কিনা। তখন আমার মনে আছে বাবা 46 টাকা 50 পয়সা দিয়ে আমাকে আকপা ক্লিক 3 কিনে দিয়েছিল। সেই ক্যামেরা দিয়ে আমার হাতে করে। আচ্ছা। সেই থেকে ছবি তোলা তুলি। তবে ফটোগ্রাফি কাকে বলে শিখিনি, অনেস্টলি বলছি। কিন্তু আমি বহু বন্ধু, তখন তার এত প্রফেশনাল ব্যাপার ছিল না, বন্ধু বান্ধবের বিয়ে, তাদের বাচ্চাদের অন্নপ্রাশন সব আমি ছবি তুলেছি। কিন্তু সেই ছবি তুলে আমি যখন রিটায়ার করলাম, তখন ইনস্টিটিউট অফ ফটো আর্ট, আমারই অফিসে এক কলিগ একটা ইনস্টিটিউট তৈরি করলেন এই দমদমে। উনি একটা কোর্স শুরু করলেন, আমি সেই কোর্সে ভর্তি হলাম। সেটা কত বছর বয়সে? সেটা 2015-তে, আফটার রিটায়ারমেন্ট। বাহ, শেখার কোনো বয়স নেই, শেখার কোনো শেষ এখনো নেই। শিখি। হ্যাঁ, সেটাই বলছি, আপনি তো এখনো শিখছেন। হ্যাঁ, এখনো শিখি। এখন আমি ফটো শপের ক্লাস করি সপ্তাহে 2 দিন। আচ্ছা। তো সেইখানে শিখতে গিয়ে আমি দেখলাম, আমি এতদিন ছবি যেটা তুলেছি, আমার একটা মনে হতো যে হাত তো ভালোই ছবি তুলি, বিয়ে বাড়ির ছবি তুলেছি, সবাই বলে দারুণ হয়েছে। এত ডকুমেন্টারি ছবি তুলেছি, আমি ছবি তুলে জানি না। দিস আর নট অ্যাট অল ফটোগ্রাফ, দিস আর ডকুমেন্টেশন। এই 2015 সালে আমি বুঝলাম যে ফটোগ্রাফি বা ফটোগ্রাফ কাকে বলে, পিক্টোরিয়াল ফটোগ্রাফি। আমি নতুন করে শিখলাম, নতুন করে জানলাম। আর ওই যে বললাম, জীবনে আমি একবারই ফার্স্ট হয়েছি, ওই যে এই ফটোগ্রাফির যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষাটায় ফার্স্ট হয়েছিল। ঠিক আছে, তাহলে আপনার আর জীবনে যে কারণে আপনাকে বলেছিল যে ফার্স্ট হলে ক্যামেরা কিনে দেবো, ক্যামেরা সংক্রান্ত ব্যাপারে আপনি ফার্স্ট হয়েছে। সেই বলছি, ওই একটা জীবনে আমি এই পরীক্ষাটায় ফার্স্ট হয়েছিলাম। আপনার এই যে মানে আপনিও, আপনার এক ছেলে, আপনার ছেলেকেও কি এরকম বলতেন, ছেলে কিছু চাইলে যে ফার্স্ট হলে দেবো? না, বলতাম না, আমি তো ভুগেছি, সেটা বলতাম না। তবে ডেফিনেটলি এটার একটা পার্ট আছে,
মানে ভালো দিক আছে, চাইলেই পাওয়াটা ঠিক না, কষ্ট করে পাওয়া দরকার, যেটা ছেলেও রিয়েলাইজ করেছে। এবং আমার যে এখন নাতি আছে, নাতিকেও আমরা সেরকম ভাবেই ইয়ে করি, চাইলেই পাওয়া যাবে না। আচ্ছা, এই যে ফটোগ্রাফি মানে ফটো তুলছেন, একটা মোমেন্টকে ক্যাপচার করছেন, ধরুন আপনি আর আমি একসাথে বেড়াতে গেছি, আপনি একজন ফটোগ্রাফার, আপনি ফটো তুলছেন, আমি চোখ দিয়ে দেখছি, আমাদের দুজনের মধ্যে পার্থক্যটা কোথায় হচ্ছে দেখাতে? ডেফিনেটলি কোথায় পার্থক্যটা হচ্ছে? পার্থক্যটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ। যেমন আপনি যদি অনেক রকম ছবি দেখেন বা ছবি তোলেন, দুটো ভাবে শেখা যায়। একটা হচ্ছে ছবি তুলে নিজের ডিফেক্ট দিয়ে, আর একটা হচ্ছে অন্যের ছবি দেখলে। আপনি অন্যের ছবি দেখলেও বুঝতে পারবেন আমি তো পাশে ছিলাম, এটা তো আমার চোখে পড়েনি। তার মানে আপনি এনলাইটেড হলেন, নেক্সট বার আপনি ওইটাকে টার্গেট করবেন। আমি একটা অভিজ্ঞতা বলি, এই রিসেন্টলি আমার এক ছেলের দৌলতে আমি ছেলের কাছে মাস দুয়েক ছিলাম প্রায়, এই মার্চ এপ্রিলে। আচ্ছা, ছেলে কোথায় থাকে? দিল্লিতে থাকে। আচ্ছা। তো ও আমাকে একটা ক্যামেরা মিউজিয়াম আছে দিল্লিতে, আচ্ছা, হ্যাঁ, যেখানে সিন্স ইনসেপশন, যেটা আমরা ফটোগ্রাফি কোর্সে শিখেছি, আমি বলবো যারা ফটোগ্রাফি শিখে জানেন তারা ওই ক্যামেরা মিউজিয়ামটা মাস্ট ভিজিট। সব রকম ক্যামেরা আছে, আমি প্রচুর ছবি তুলে নিয়ে এসেছি। এবং ওরা যে টিকিটটা করেছে সেটা একটা ক্যামেরার মতো ছবি দেখতে, মানে কার্টার ক্যামেরার শেপে। হ্যাঁ, ভেরি নাইস, 3টে ফ্লোর নিয়ে, বিউটিফুল, হোয়াট টু সি। তো আমি সেটা, আমার ছেলে আমাকে নিয়ে গেল, দেখলাম খুব ভালো। এবং সব মডেল, আর যেহেতু আমরা পড়েছি ওই ক্লাসটা করতে গিয়ে, মানে হিস্ট্রি অফ ফটোগ্রাফি, সেহেতু আমি সব জিনিস ওখানে দেখলাম চোখের সামনে, কি কি ধরনের জিনিস আবিষ্কার করেছে, কি করেছে, ওখানে রাখা আছে মডেল সব। তো সেইটা দেখলাম, সেইটা দেখতে গিয়ে তো এইটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে, আপনি যত ছবি দেখবেন তত আপনার চোখ খুলবে। একটা দেখি, আপনাকে বলি, আমি যখন প্রথম এই বিদ্যুৎবাবুর সঙ্গে প্রথম বেড়াতে গিয়েছিলাম 1992-তে, ওই গিয়ে রাজস্থান গুজরাট গিয়েছিলাম, তখন আমি সবে পৃথিবীতে এসেছি। হ্যাঁ। তো সেই সময় উনির সঙ্গে আমরা হুমায়ুনস টুম্ব বেড়াতে গিয়েছিলাম, ওই আগ্রা হয়ে গিয়েছিলাম, তাজমহল আগ্রা হয়ে গিয়েছিলাম, হুমায়ুনস টুম্ব দেখতে গেছি। হুমায়ুনস টুম্ব দেখতে গিয়ে আমি একটা জায়গা দেখেছিলাম, অ্যাঙ্গুলার ভিউতে খুব সুন্দর ছবি তোলা যায়। সেই ছবিটা আমার কাছে কোথায় যায়নি, তখনকার দিনে ছবি ফিল্ম ক্যামেরায় তোলা নেই। এবার আমি যখন গেছি দেখি যে ওই অ্যাঙ্গেলের একটা ছবি আমি তুলবো, কিন্তু জায়গাটা আমি খুঁজে পেলাম না। মানে আর অত সময় দেওয়া যায় না, গরম তো, সময় ছেলেও বলছে পারিনি, তাই ওই ছবিটা না তুলেই চলে এসেছি। তারপরে আমাদের ওই কাকলি বলে একজন আছে ক্লাবে, ওই ছবিটা এক জায়গায় দিয়েছিল। আমি তখন আমার ছেলেকে দেখালাম, দেখ এই ছবিটা আমি তুলতেছিলাম। আমার ছেলে দেখে বললো, তুমি তো ভুল জায়গায় গেছো, তুমি যে জায়গায় গেছো সেখানে এই পয়েন্ট অফ ভিউই নেই। তো আমি যেদিন চলে আসবো সেদিন আমাকে বলছে, তুমি ক্যামেরা গুছিয়ে দিয়েছো? না, ক্যামেরা গোটাইনি, আমি ক্যামেরা আছে, বলে চলো ঘুরিয়ে নিয়ে আসি। আবার আমরা দুজনে মিলে গেলাম ইয়েতে, হুমায়ুনস টুম্বে। হুমায়ুনস টুম্বে গিয়ে সেই অ্যাঙ্গেলটা বার করলাম। সেই অ্যাঙ্গেলটা বার করে আমি কয়েকটা ছবি তুলেছি, কিন্তু যেহেতু বর্ষাকাল বা সাফিসিয়েন্ট, বর্ষাকাল হয়নি, গরমকাল, সাফিসিয়েন্ট জল নেই, পুরো রিফ্লেকশনটা পাই। আচ্ছা, এর সঙ্গে অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু আমি পয়েন্ট অফ ভিউটা যেটা আপনি জানতে চাইছিলেন সেটা কিন্তু আইডেন্টিফাই করতে, তার জন্য আমি 2 দিন গেছি। কিন্তু এই জিনিসগুলোই, মানে ওই যে ফারাকটা বললেন, আপনার যদি খিদেটা থাকে যে আমি এইটা সিগনেচার শট, যেমন আমি বলি লাদাখ আপনি গিয়েছিলেন, লাদাখে কি মনাস্টারির যে এর ব্যাকগ্রাউন্ডে, ওটা কি মনাস্ট্রি থেকে পাবেন না, একটু অন্য জায়গায় পেতে হয়। স্পিতিতে যে স্পিতির যে কি মনাস্ট্রি, তো হ্যাঁ, মানে ওই কি মনাস্ট্রির যে ওই সূর্যাস্ত হচ্ছে সেই ইয়েতে, ওই ছবিটা একটু হেঁটে একটা জায়গাতে যেতে হয়, ওখান থেকে দাঁড়িয়ে আপনি ওই ভিউটা পাবেন। কিন্তু আমি কি তুলতে পারি,
আচ্ছা। কেন পারিনি? আমি তো ওই জায়গায় থাকিনি, তাহলে ওই জায়গায় স্টে করতে হতো সেই রাত্রি। ওই আমরা particular অন্য সময়। জায়গায় গিয়ে স্টে হুম, হুম, করেছি, যে প্রোগ্রামটা করেছিল হুম, 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 সে ওইভাবে করেছে, যাতে এইটা আমার অতটা রয়ে গেছে, বা হুম, সিগনেচার শট। হুম, এই কিছু কিছু জিনিস আপনার মনের মধ্যে নিতে হবে যে আমি এই জিনিসগুলো চাই, হুম, এবং তার সঙ্গে আরো কতগুলো জিনিস আছে। নেচারের ছবি তুলতে গেছেন, এই পাহাড়ের ছবি তুলতে হুম, গেছেন, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আপনার হাতে নেই, হুম। ওয়েদার আপনার হাতে না, নেই, কখনোই না। কিন্তু ওইটাকে ইউটিলাইজ করার মানসিকতা আপনাকে রাখতে হবে। হুম, ওখানকারই ছবি তুলুন না। সেই সময়কার। এক্স্যাক্টলি। আমি গত বছর গিয়েছিলাম হুম, এই ঈদে হুম, ইয়েতে ছবি তুলতে, জাম্মা মসজিদে হুম, 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 ছবি তুলেছি, খুব সুন্দর ছবি টবি হয়েছে, হুম, হয়েছে। এবছর আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমার সকালবেলা একটু শরীরটা খারাপ হলো, আমি যেতে পারলাম না। হুম, এবার কিন্তু মেঘলা ছিল, হুম, একটু মেঘলা মেঘলা আকাশ, হুম, হুম, হুম। সেটা একটা ড্রিম ছবি হয়েছে। হ্যাঁ, ওই ছবিটার সঙ্গে এই ছবিটার তফাৎ আছে। তফাৎ আছে, রাইট। একই জায়গা, একই একই সময়ে আমি যেতে পারি। আপনি এতবার মানে ছেলের কথা তুললেন, হ্যাঁ। তো মানে একটা প্রশ্ন জানতে ইচ্ছা করছে যে আপনি তো আপনার পেরেন্টিং হুম, সম্পূর্ণ আলাদা ছিল, আজকালকার পেরেন্টিং একদম আলাদা। হুম, হুম। এখন ছেলের সাথে প্রথম থেকেই বন্ডিংটা কিরকম বন্ধুর মতো, নাকি এখন আরো বন্ডিংটা বন্ধুর মতো হয়েছে? এখন আরো বেশি হয়েছে। হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে মানে আহ, একটা জিনিস আমি বলি আমার ছেলেকেও, আমি ওর প্যারেন্টিং এর হুম, ব্যাপারে হুম, বলি হুম, যে দেখো, আমরা যখন বড় হচ্ছি তখন ছিল পলিসিং। হুম, আমার বাবার কাছে আমি দুদিন মার খেতাম হুম, হুম, ইয়ারে, মানে মার খাবোই। আর ওই যেদিন হাফ ইয়ারলি রেজাল্ট বেরোবে, যেদিন অ্যানুয়ালি রেজাল্ট বেরোবে, কেন এত খারাপ হলো, দ্যাট ওয়াজ আওয়ার প্যারেন্টিং। হুম, আমার ছেলেকে আমি সেটা করিনি, হুম, ঠিক আছে? হুম, দ্যাট ইজ চেঞ্জ, প্যারাডাইম হুম, শিফট। হুম, কিন্তু আবার যেটা বলি আমার ছেলেকে, যে এখন যেটা হচ্ছে, মোটামুটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলেই ছেলে মেয়ে হাতের বাইরে, কোথাও পড়তে চলে গেল। আমি হুম। অন্য দিক থেকে হ্যাঁ, বলছি হ্যাঁ, না, পড়তে বাইরে চলে গেল। পড়তে চলে গেল, হোস্টেলে থাকবে, নানান রকমের বাজে জিনিস ঢুকবে সেখানে। হুম, তুমি পুলিশিং করতে পারবে না। হুম, তোমাকে যেটা করতে হবে, তার বন্ধু হতে হবে। হুম, যেটা কৌশিক গাঙ্গুলি কিন্তু কদিন আগে একটা ইন্টারভিউতে বলছিল, হুম, হুম, যে আমাদের বাড়িতে কেউ মিথ্যে কথা বলে না। হুম, কারণ আমাদের বাড়িতে কনসেপ্টটাই হচ্ছে, হুম, হুম, হ্যাঁ হয়েছে, তুমি পরিস্থিতি বলে এটা করেছিলে, ঠিক হুম, আছে, হয়ে গেছে হয়ে গেছে, হুম, কিন্তু তোমার মুখ বের। হুম, আর কেউ যদি তোমার না বকে, তুমি তাহলে সত্যি কথাটা বলবে। হুম, হুম, ইট ইজ এ গ্রেট লার্নিং। হুম, হ্যাঁ, রামকৃষ্ণ মিশনের হুম, ছাত্র, হুম, ভেরি নাইস, আই এম ইমপ্রেসড উইথ দিস ইন্টারভিউ। হুম, তো এগুলো কিছু কিছু আমি আমাদের জীবনে নিই। হুম, তো আমার ছেলেকে আমি বলি যে তুমি যখন প্যারেন্টিং করবে তোমার ছেলেকে, দুটো জিনিস করার চেষ্টা করবে, সে যেন কোনো কিছু না লুকোয়, হুম, আর পুলিশিং করে তুমি জীবনে কিছু করতে পারবে না, হুম, তোমার হাতের বাইরে তো। হুম, তুমি শুধু ভালো মন্দ বোঝার জিনিসটা ওর মধ্যে এমবেড করে দাও। হুম, দেখো বাবা, এটা হলে তোমার ক্ষতি হবে, বি কেয়ারফুল অ্যাবাউট ইয়োর সেলফ। হুম। আপনার নাতি কত বড়? আমার ক্লাস এই 4-এ পড়ে, এই 8 তাহলে থেকে 9 বছর। ছোটই। হ্যাঁ, ছোটই। আচ্ছা, ছেলে নাতি তো হলো, কিন্তু একটা যেটা জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে যে আপনার ওয়াইফ মানে হ্যাঁ, কাকিমা, হ্যাঁ, কাকিমা বলবো না বৌদি বলবো, আপনাকে দাদা বলছি, হ্যাঁ, এই বৌদি কাকিমা বলতো। বললে খুব মারবে আমাকে, তো বৌদি বলছি। তো বৌদির সাথে ইকুয়েশনটা কিরকম ছিল, যে আপনি এত ট্রান্সফারেবল জব, না, তারপর ঘুরে she বেড়াচ্ছেন? took it একদম, খুব মানে এক্সরবিটেন্টলি পেইন নিয়েছে, হুম, বলবো তো। হুম, আমার ওই যে পরিবারের কথা বলি না, হুম, হুম, আমি যখন ট্রান্সফার হয়ে দুর্গাপুর চলে গেলাম, হুম, বন প্রমোশন, আমার বাড়িতে আমার বৃদ্ধ মা, হুম, বৃদ্ধ বাবা, আমার এক মাসি ছিলেন বিধবা, তাকে দেখার কেউ ছিল না, তিনি আমাদের বাড়িতে ছিলেন, হুম, আমার ছেলে, আমার স্ত্রী, হুম, পুরোটা ও একা সামলেছে। হুম, আমি তবু বর্ধমানে, মানে দুর্গাপুর যখন ছিলাম, শনিবার রাত্রিরে আসতাম, সকালে বাজারটা করে দিয়ে চলে যেতাম, এইরকম আর কি ব্যাপারটা, আচ্ছা, বিকেলবেলা চলে যেতাম, হুম। কিন্তু পুরো দায়িত্ব নিয়ে ও সামলেছে। ঝগড়া করেন? হ্যাঁ, ডেফিনেটলি। না, এসেন্স অফ লাইফ। তাহলে বলতে হবে যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন নেই। কি নিয়ে ঝগড়া বেশি হয় আপনাদের?
আমি এই সবকিছু নিয়ে প্রশ্নগুলো করছি তার একটাই কারণ হচ্ছে, যেহেতু হুম, আপনি এবং আমি, আমাদের একটা বিশাল জেনারেশনাল গ্যাপ। হুম, তো আমাদের ঝগড়ার কারণ, আমাদের ভালোবাসার কারণগুলো হুম। একদম বদলে গেছে, আপনাদের ঝগড়া এবং ভালোবাসার না, কারণগুলো ঝগড়া থেকে। হয় মানে মতে না মিললেই হয়। ও একটা বললো এইটা করতে হবে, আমরা না এটা করার কোনো দরকার নেই, আমার মনে হয় না এটা করতে হবে। তো হয়ে গেল, ঝগড়া শুরু হয়ে গেল, ঝগড়া শুরু হয়ে গেল। ইস্যু হয়ে গেল, এরকম আর কি। হ্যাঁ, হ্যাঁ। তবে আর ঠিক ঠিক খুব মানে আছে। আপনাদের, আমি আমার মা-বাবার ক্ষেত্রেও দেখেছি, মানে ঝগড়ার কারণগুলো মানে ভীষণ সিম্পল। একদম সিম্পল, একদম যেগুলো সিম্পল। হচ্ছে মানে যেগুলো নিয়ে আমাদের কাছে খুব সিম্পল মনে হয় যে এই আবার এই কারণে ঝগড়ার কি আছে। আমরা খুব কমপ্লিকেটেড কারণে ঝগড়া করি আজকালকার দিনে, আমাদের না, না, কথা যে সেরকম বলছি। না। ঝগড়া মানে ওরকমই হয়। একটা ইস্যু নিয়ে হয়তো কথা বললাম, বললো না এটা নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবচেয়ে সবাই যুক্তিবাদী হয় না। হুম, আমি হয়তো একটা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, হুম, বাট শি ইজ নট ইন এ মুড অফ দ্যাট অ্যাকসেপ্টিং দ্যাট হুম, আর্গুমেন্ট। হুম, তো ন্যাচারালি এটা হবেই। না, ডিফারেন্স অফ মানে ওপিনিয়ন। এখন একটা খুব মানে একটা হাসির কথা সবাই বলে যে আজকালকার দিনে আরো বেশি বলে যে হাজবেন্ডরা হচ্ছে মানে ওয়াইফরা সবসময় রাইট, হাজবেন্ডরা লেফট। সেটা আপনাদের ক্ষেত্রেও হয়? সব সময় নয়, কিছু কিছু ক্ষেত্রে। এটা হচ্ছে মানে ইস্যু ভিত্তিক, হ্যাঁ, ইস্যু ভিত্তিক। হ্যাঁ, হ্যাঁ, ছোটখাটো জিনিস ইস্যু হয়, দেখলাম যে না ঠিক আছে এটা হলে হ্যাঁ। গ্রান্টেড, আচ্ছা, মজার ছেড়ে দিলাম আর কি। এবার একটু মানে খাওয়া দাওয়াতে আসি, হ্যাঁ, হ্যাঁ, যেহেতু হ্যাঁ, মানে হ্যাঁ, আলটিমেটলি তো কাঁচা হ্যাঁ, লঙ্কাতে খাওয়া দাওয়াটা ইম্পর্টেন্ট। হ্যাঁ। তো মানে আপনি কলকাতায় জন্মেছেন, বড় হয়েছেন, কলকাতাতে বা অনেক জায়গায় ট্রান্সফারও হয়েছে। এই যে ফুড হ্যাবিট, ফুডের যে একটা কনসেপ্ট, আপনি কিভাবে ফুড, আপনি কতটা ফুডি, প্রথমে তো এটা জানতে ইচ্ছা করছে। প্রথম কথা হচ্ছে আমার মা খুব ভালো রান্না করতেন। আমার আচ্ছা, মা হচ্ছে ঢাকার মেয়ে। আচ্ছা। প্রথমত বাংলাদেশের লোকেরা একটু ভালোই রান্না করে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং তার মধ্যে ঢাকার একটু মানে ঢাকার, হ্যাঁ। নামটা বেশি হুম, আছে। হুম, আমার মা অসাধারণ রান্না হুম, করতেন, হুম, হুম, এবং বললাম না, এবং আমার মা একটা কথা বলতেন যে যদি ভালো রান্না করা যায়, লোককে দুব্বো রান্না করে দিলে লোকে দুব্বো খাবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিকই মানে বলছেন। এটা ওনার হুম, কনসেপ্ট হুম, আর হুম, কি। তো সেই ক্ষেত্রে আমি তো অত বেশি কিছু এ করতাম না, কিন্তু ছোটবেলাতেই খুব ভালো খাবার খেয়ে হুম। মানে টেস্ট বাডটা খুব ভালো টেস্ট হয়ে বারটা খুব গেছে, ভালো আছে, যেটা হ্যাঁ। আমার ছেলের হয়েছে, আমার নাতিরও হয়েছে। আচ্ছা। আমার নাতি অবশ্য তখন আমার মা মারা গেছেন, হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ। নাতি হয়েছে, কিন্তু ঘরানাটা রয়ে গেছে তো, হুম, 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 যার জন্য আমার ছেলের ওই টেস্ট বাডটা একদম ওইরকম তৈরি হুম, হয়েছে। হুম, হুম। আর ফর্চুনেটলি আমার বৌমারও রান্নার প্রতি খুব একটু সময় পায় না, ঠিক আছে, স্বাভাবিক, হ্যাঁ। কিন্তু ইচ্ছেটা প্রচন্ড হুম, আছে। হুম, হুম, আমি বললাম না হুম, যে ইচ্ছেটা বড় হুম, কথা। হুম, 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 তো ও রান্না করতে খুব ভালোবাসে, এবং হুম। আমাদের সঙ্গে ডিসকাশন হয় রান্না নিয়ে। আচ্ছা। এ বাড়িতে কজন খাবে, কদিন আগে আমাকে ফোন করেছিল, হুম, এতজনের বাসন্তী পোলাও হবে, তুমি আমার টিপস দিয়ে দাও। হ্যাঁ। ঠিক আছে, হলো, খেলো। তো খাওয়া দাওয়ার পর বিকেলবেলা আমায় ফোন করে বললো দারুণ হয়েছিল। বৌমার সাথে রিলেশনটা কি খুব সুন্দর আপনার? দুর্ধর্ষ, এই যে মানে দুর্ধর্ষ। একটা কথা আছে না, শ্বশুরবাড়ি মানেই খুব চাপ, কিন্তু একদমই না, একদম না। একদম, খুব সুন্দর সম্পর্ক। খাওয়া একদম। সবথেকে কি নিয়ে আলোচনা করেন আপনারা? সবকিছু নিয়ে, বৌমার কথা যদি বলি। সত্যি কথা বৌমা বলে নয়, আমরা বাড়ির যে কোনো ডিসিশন আমরা চারজনে মিলে নিই, ভেরি গুড। এনি ডিসিশন হুম, ইনভলভ করি, এবং আমি কখনো ভাবতে দিই না যে বৌমা বাইরে থেকে এসছে বা কিছু। হুম, সি ইজ ইন আওয়ার ফ্যামিলি। হুম, কাজে আমরা একটা গ্রুপ আছে আমাদের চারজনের, হুম, হুম। যে যখন বাইরে যায় ওখানে ইনফরমেশন দেয় হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ফ্যামিলি গ্রুপের গ্রুপ। মতো, হ্যাঁ, হ্যাঁ। যে পৌঁছে গেছি, এ হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইন্ডিভিজুয়ালি দিতে হয় না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে যখন যায়, সে এটা হচ্ছে যখন, একদম হ্যাঁ। মানে স্ট্যান্ডার্ড এ। আর দ্বিতীয়ত হচ্ছে যখনই কোনো ডিসিশন হয় আমরা চারজনে মিলে আলোচনা করি, প্রত্যেকের ভিউ দেয়, হুম। যুক্তি তর্কের বেসিসে যেটা ঠিক যেটা মনে হয় হয়। সেটা ঠিক হয়। আচ্ছা। এই যে খাবার ব্যাপারটা আরেকবার মানে ফেরত আসছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি নিজেও তো খুব ভালো রান্না করেন। হ্যাঁ, এইটা বলতে গেলে আমি বলি, আমি রান্না বান্না করতে জানতাম না হ্যাঁ, একদম, হ্যাঁ। এবং অ্যাকচুয়ালি আমি এক গ্লাস জল গড়িয়েও খেতাম না। আমি যখন ট্রান্সফার হয়ে গেলাম দুর্গাপুরে,
তখন আমি একটা মেসে কিছুদিনের জন্য ছিলাম। তো ওরা বললো, দেখো আমাদের মেসে বেশি দিন থাকা যাবে না, তোমাকে আমরা 3 মাসের মতো প্রোভাইড করছি, তার মধ্যে তুমি একটা নিজের অ্যারেঞ্জমেন্ট করে রাখো। কারণ আমাদের তুমি সুপার নিউমেরিক্যাল ক্যাপাসিটিতে ঢুকে গেছো, আমাদের হয়তো 6 জন কি 8 জনের জায়গা, তুমি 7th পার্সন হয়ে গেছো। ঠিক আছে। তো ওখানে যে ছেলেটি রান্না করতো সে ক্যান্টিন বয় ছিল, হ্যাঁ, আর ক্যান্টিন বয় বাঁকুড়ার ক্যান্টিন বয় রুটিন রান্না করতো। সে প্রতিদিনের রান্নাটা না একই টেস্ট, মানে ডাল রান্না করছে কি রকম খেতে প্রতিদিন, হ্যাঁ, ওই একটা ডাল, একটা মাছের ঝোল আর একটা ভাজা বা কিছু করতে, এরকম মেনলি। তো এইটা খেতে খেতে আর আমার তো টেস্ট বাড খারাপ, মানে অলরেডি খারাপ হয়ে গেছে ভালো রান্না খেয়ে খেয়ে, আমার না কিছুতেই ভালো লাগতো না। হোয়াট ইজ দিস, এটা জমছে না। তখন আমি যখন নিচে একটা ঘর ভাড়া নিলাম, আমি তখন আবার একটা মেস চালু করলাম। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এবং মেস চালু করে তখন আমি এই শনিবার রবিবার আসতাম না, মার কাছ থেকে রান্না শিখে নিতাম। আচ্ছা, এই ডালে কি ফোড়ন দিচ্ছ, এটা কি করছো। আর তার সঙ্গে আমার একটা ইনহেরেন্ট ভালো লাগা বোধহয় ছিল। তার সঙ্গে মা তো যা রান্না করতেন ঘরোয়া রান্না করতেন, মা তার চপ কাটলেট করতেন না। হ্যাঁ, ওই শনিবার রবিবার আসতাম, মায়ের কাছ থেকে এটা ওটা সেটা জেনে নিতাম, জেনে নিয়ে ওই রান্না ওখানে করতাম, এবং সেই করে করে সবাই খাওয়া দাওয়া হতো আর সবাই খুব এনজয় করতো। একদিনে তো ঠিক হয়নি, আমার মনে আছে আমি প্রথম দিন রান্না করেছিলাম, আমি আর এক বয়স্ক ভদ্রলোক ছিলেন, দাদা বলতাম, ডিমের ঝোল রান্না করেছি। তো ভাত আর ডিমের ঝোল প্রথম রান্না, ভদ্রলোক তাড়াতাড়ি খেয়েছে, খেয়ে দিয়ে উঠে গেছে। এবার আমি খেতে বসি, খেতে বসে দেখে তেতো লাগছে। আমি ভদ্রলোক বললাম, আপনি খেলেন কি করে, তো তেতো? বলে, ও খেয়ে নিচ্ছি, ঠিক আছে, কারণ উনিও জানেন কোনো অল্টারনেটিভ নেই, আর আমার অল্টারনেটিভ আমি খেয়ে নিলাম। পরে রিয়েলাইজ করলাম আমি তো রান্না করতে জানি না, আমি কি করেছি ওরই মধ্যে গুঁড়ো মশলা ডাইরেক্ট দিয়েছি, ওটা জলে ভিজিয়ে দিতে হতো, অথবা ওখানে জল ঢেলে দিতে হতো। দ্যাট ওয়াজ দ্য মিস্টেক। মানে এটা আমার প্রথম দিনের রান্নার গল্প বলছি। তারপরে আস্তে 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 শিখলাম, এ করলাম, মাঝে মাঝে ওখানে পার্টি করতাম, আমি রান্না করতাম। আমাদেরও একটা ক্যান্টিন বয় ছিল, সে রান্না করতে জানতো না, ওকে আমি রান্না করা শিখিয়েছি, মাঠ থেকে শিখে ওকে আমি রান্না করা শিখিয়েছি। আর তার অ্যাচিভমেন্ট শুনবেন, সে এই জন্য একটা ঝুপড়ি রান্নার মানে হোটেল খুলেছিল আমার থেকে রান্না শিখে। এটা আমার অ্যাচিভমেন্ট। হ্যাঁ, নিশ্চয়ই সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, আপনি মোটামুটি সবই রান্না করতে পারেন এখন? হ্যাঁ, মোটামুটি 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 মানে মানে বাঙালি রান্নার বাইরে, বাঙালি রান্না, চাইনিজ 2-4 সব তো পারি না, 2-4টে মোগলাই রান্না, মোটামুটি সবই। মানে বৌদি খুবই খুশি, দাদা ভালো রান্না করছে। এটা মোটামুটি করি। আর এখন তো আরো একটু এটা ওটা দেখে শেখার চেষ্টা করি, একটু বেটারমেন্ট করা যায় কি করে, একটু ইন্টিগ্রেসি গুলো জানার চেষ্টা করি। আপনি এমনি বাইরে খেতে যেতে ভালোবাসেন, মানে এই যে রেস্টুরেন্টে খেতে যাওয়া বা বাইরে খেতে যাওয়ার ব্যাপারে কিন্তু একটা সমস্যা আছে। আচ্ছা, আমার ছেলে কোথাও খেতে নিয়ে গেলে আমার দিকে মুখের দিকে তাকিয়ে আছে যে বাবা কি বলে। আমি তো খুব কমই বলি যে ভালো লাগছে। হ্যাঁ, একটা অভিজ্ঞতা বলবো, তো খারাপ লাগছে, ঠিক হয়। তুমি খালি ওই প্যাশনেট রান্নার কথা সব সময় ভাবো, এটা আমার ছেলে বলে। কিন্তু সবচেয়ে বড় অভিজ্ঞতা যেটা, লখনৌ গিয়েছিলাম আমরা, তো ওখানে তো আমরা খাবোই, বিরিয়ানি খাবো। আমরা মানে লখনৌ ঘুরতে গেছিলাম 2 দিনের জন্য, 2 night 3 days। লখনৌ ঘুরতে না, খেতে গেছিলাম, মানে ফুড ট্যুর করতেই গেছিলাম আমরা। তো ওখানেও আগে খেয়েছি, সে যে গিলৌটি কাবাব আর দিয়েছে, এত জঘন্য, নাম করা হোটেল, আচ্ছা, এত জঘন্য বিরিয়ানি করেছে। আমি ছেলেকে বললাম, আমি তো এর থেকে ভালো বিরিয়ানি করি। গিলৌটি কাবাব ওয়াজ গুড। লখনৌ বিরিয়ানি গুলো কি বলুন তো, মানে
একটু ড্রাই হয়, আমি যেটা যাই দেখেছি। হোক, হ্যাঁ, বাট দ্যাট ওয়াজ নট সো গুড। হ্যাঁ, ভালো এমন নয় হয়তো সেই দিন হয়ে গেছে, সেদিন এটাও হয়ে হতে গেছে, পারে, হতে পারে। হ্যাঁ, এটাও হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কেউ মানে হুম, এই ছবি তোলা রান্নার মধ্যে একটা সম্পর্ক আছে। হুম, ছবি কেউ বলতে পারবে না যে এই ছবিটা আমি তুলবো, দারুণ ছবি হবে। হুম, রান্নাও কেউ বলতে পারবে যে এই রান্নাটা আমি তুলবো, দারুণ রান্না হুম, হবে। হয়ে যায়, হুম, হুম, মানে নো গ্যারান্টি। হুম, এটা কিন্তু খুব মিল আছে কিন্তু এই দুটোর মধ্যে। হুম, তো এইভাবে আমি রান্নাটা করেছি। আর তারপরে তো এই বিভিন্ন পিকনিকে আমি যে উম, ব্রাঞ্চে ছিলাম দুর্গাপুরে বেনাচিটি বাজার, হুম, হুম, ওখানে আমরা পিকনিক করতাম হুম, অফিস থেকে, হুম, আমি রান্না করতাম। হুম, দীঘা বেড়াতে গেছি, দীঘা বেড়াতে না, পিকনিক করতেই গেছি। হুম, হুম, গিয়ে ঠিক হলো যে না, জ্যান্ত ইলিশ কিনবো। হুম, বাজারে চলে গেলাম, সেই জ্যান্ত ইলিশ কিনলাম। কাটার লোক নেই, আমি কাটছি বসে বসে। যখন উঠবো আর উঠতে পারছি না, কোমর পড়ে গেছে। সেই ইলিশ রান্না করে খেয়েছি আমরা আচ্ছা, পিকনিকে। প্রচুর এক্সপিরিয়েন্স। দারুণ, মানে এই আইপিএ তে পিকনিক হলো আমাদের এই ফটোগ্রাফির হ্যাঁ, ইয়েতে, আমি রান্না করেছি। আচ্ছা। হ্যাঁ, লাস্টে এমন হলো ফ্রাইড রাইস কম পড়ে গেল, আমরা ভাত খেলাম। কি খেতে বেশি ভালোবাসেন, মানে মাছ না মাংস? আমি মাছই পছন্দ করি মাছ বেশি। না হ্যাঁ, বেশি। মাছই বেশি পছন্দ করি। আর বাড়িতে মোটামুটি কি আপনি মানে রান্না বাড়িতে কি ডেইলি বেসিসে করেন না অকেশনালি করেন? অ্যাকচুয়ালি আগে অকেশনালি করতাম, আর এই রিটায়ারমেন্ট পর বেকার হওয়ার পর আমি রান্না করি। এটা তো ভালো। আমার মিসেস বলে আমি জোগাড়ে আর তুমি রান্না তো থাকো। খুব ভালো ব্যাপার। আপনি আজকে কি রান্না করবেন এখানে? আজকে আমি রান্না করব আমার মায়ের একটা রেসিপি। আচ্ছা। সাধারণত এই রেসিপিটা কেউ ব্যবহার করে না, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি এই রান্নাটা স্পেসিফিক্যালি করব হ্যাঁ, মায়ের, মানে যাতে হারিয়ে না যায় হ্যাঁ, হ্যাঁ, রান্নাটা। সাধারণত লোকে ভাপা, ইলিশের ভাপা বলতে লোকে বোঝে সর্ষে দিয়ে হুম, ভাপা, হুম, 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 কিন্তু ছোটবেলা থেকে আমরা যেটা শিখেছি হুম, হুম। সর্ষে দিয়ে ভাপা, মানে সেটা সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ, রাইট। ইলিশ ভাপা বলতে আমি আজকে যেটা রান্না করি সেটা হলো, আচ্ছা, মানে ইট আপনার ইজ মায়ের হাতের ইলিশ মায়ের রান্না। হাতের ইলিশ, আমার খুব ফেভারিট ডিশ। আচ্ছা, এবং আমার অনেক বন্ধু বান্ধব এর ইনগ্রিডিয়েন্ট শুনে পালিয়ে যায়, যারা পেট রোগা। আমার আচ্ছা, এক বন্ধু আছে লেখক, আচ্ছা, এখনো বই ফই লেখে, আচ্ছা, আমার সঙ্গে চাকরি করতো, মানে এর। আচ্ছা। আমি যখন ওখানে শিলিগুড়িতে ছিলাম, রান্না করে খাইয়েছিলাম, ও আমার ইনগ্রিডিয়েন্ট শুনে ওই ফ্ল্যাট থেকে অন্য জায়গায় চলে গিয়েছিল, বলে ওর গন্ধ শুকলে আমার পেট খারাপ হয়ে যাবে। ও ভীষণ পেট রোগা ছিল, আচ্ছা, ওর একটা রান্নার লোক ছিল, ওর আচ্ছা, স্ত্রী চাকরি করতেন কল্যাণীতে বাড়ি ওর। তো ও একাই থাকতো, আর হ্যাঁ। ওই শুক্তো পেঁপে ঝোল এই মার্কা এইসব ও খাবার খেত। আচ্ছা, ও যখন শুনেছে, ও আমার উল্টো দিকে থাকতো, সামনে করিডোর, যে ফ্ল্যাটে আমরা থাকতাম হ্যাঁ, তার উল্টো দিকের ফ্ল্যাটে ও হ্যাঁ। থাকতো। ও যখন শুনেছে আমি এই রান্না, বলে ঘি গরম মশলা ইলিশ মাছ, পালিয়ে ও গেছে। ও গন্ধ শুকলেই আমার পেট খারাপ হয়ে যাবে। এরকম কেউ কেউ থাকে। হ্যাঁ, মানে এরকম হয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, তো করেছিলাম, ভালোই লেগেছিল। হ্যাঁ। তো আমি সেইটা আজকে রান্না করব, ইলিশ ভাপা। আচ্ছা, খুব সিম্পল রান্না। রান্নাটা মানে শুরু করব তার আগে আপনার সাথে একটা ছোট একটা গেম মতো খেলে, গেম হুম, না মানে হুম, একটা মজার একটা ব্যাপার। মানে আমি আপনাকে 5টা পরপর মানে একটা একটা করে রান্না বা রেসিপির নাম বলবো, হুম, বা খাবার জাতীয় যে কোনো, মানে আপনার সেটা শুনে প্রথম মাথায় যেটা আসবে সেটা আনসার দিতে হবে। আচ্ছা, আচ্ছা। এনিথিং, মানে যেটা হ্যাঁ, হ্যাঁ, সেটা হ্যাঁ। আপনার কোনো স্মৃতি হতে পারে, সেটা আপনার খাবারেরই কিছু হতে পারে, এনিথিং। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? প্রথমটা যেটা আমার মাথায় আসে সেটা হচ্ছে আলু পোস্ত। হুম। আলু পোস্ত বলে আপনার মাথায়, আলু পোস্ত ভাবলেই কি আসছে মাথায় আপনার? হ্যাঁ, এই কলকাতার আলু পোস্ত, মানে বাঙালির আলু পোস্ত। বাঙালির আলু পোস্ত। একদম। আচ্ছা, মাটন কষা। হুম। মাটন কষা বলতে গোলবাটির কথা মনে পড়ে। গোলবাড়ি মাটন কষা ছোটবেলায় খাওয়া হতো? ৮০ পয়সা দিয়ে যখন আমরা খেয়েছি, স্টিল আই রিমেম্বার। এখন আর খাওয়া একটা হয়? ভাঁড় ছিল, না এখন খাই না। খাই না এই কারণে, সে টেস্ট নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে। গেছে, রাইট। ইভেন আমরা দুটো জিনিস খেতাম। হুম। একটা জিনিস সাবিরের সাবিরের রেজালা, রেজালা, আর চাপ করতাম রয়্যালের, রয়্যালের চাপ, চিতপুরের। রাইট। দুটো আমি ইয়ের চাপ খেতাম না। হ্যাঁ, হ্যাঁ। আমরা বহুবার বন্ধু বান্ধব খেয়েছি, বাড়িতে এনে খেয়েছি, বাট দ্যাট টেস্ট ইজ নট দেয়ার। হুম। দে হ্যাভ লস্ট দেয়ার টেস্ট। নেই, একদমই নেই। নেই।
যার জন্য আমি আর ওইসব খেতে যাই না। হ্যাঁ। বরং আমার পার্সোনাল ওপিনিয়ন যে আমি বাড়িতে যেটুকু রান্না করি রেজালা, আমি কালকেই আমার ছেলেকে রেজালা রান্না করে দিয়েছি। আমার ছেলে 4 দিনের জন্য অফিসের কাজে আচ্ছা এসেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, খাওয়ার পর বললো তুমি দিল্লিতে শিফট করছো না কেন? না আপনি একটা তো মানে একটা হোম ডেলিভারি টেক অ্যাওয়ে তো করতে পারেন, আমরা একটু কিনে খাবো। হ্যাজার্ড নেই, ওর মধ্যে নেই। হ্যাঁ। আর এর মধ্যে অনেক রকম গল্প আছে যেটার মধ্যে আমি ঢুকতে চাই না। হুম কিরকম সোশিও ইকোনমিক কন্ডিশন খুব খারাপ। হুম একটা বিজনেস মেন্টালিটি নিয়ে কিছু হুম হুম। করতে গেলে না, হুম প্রথম কথা কোয়ালিটির ব্যাপার আছে, হুম কোয়ান্টিটির ব্যাপার আছে, প্রাইসের ব্যাপার আছে। হুম যেই বিজনেস হয়ে যাবে হুম তখন আমাদের যে অবস্থা, ইস্যু তৈরি হয়ে যাবে। হুম প্রথমে বলতে হবে ফ্রিতে দিতে হবে ভাই এতগুলো প্লেট। আমি বললাম আমার পক্ষে সম্ভব নয়। যখন দেব না তখন ইস্যু তৈরি হয়ে যাবে, আপনার বাড়ির খাবার খেয়ে ওই লোক অসুস্থ হয়েছে, কেস লাগিয়ে দিলাম। এইসব ঝামেলা আমি একদম যেতে চাই না। আমি মনের আনন্দে রান্না করবো, নিজেরা খাবো, পরিষ্কার। আচ্ছা 3 নম্বর যেটা মাথায় আসে সেটা হচ্ছে শুক্তো। শুক্তো করলে তো আমাদের যে বিয়ে বাড়ির যেটা দুধ শুক্তো হয়, আহা পরিষ্কার। দারুণ, ওই হলে আর কিছু লাগে না, পুরো একদম ভাত। একদম। আচ্ছা শুক্তোর পরে যেটা মাথায় আসে সেটা হচ্ছে নিম পাতা, হ্যাঁ, নিম বেগুন নিম বেগুন। দুর্দান্ত। আর লাস্টটা যেটা মাথায় আসছে সেটা হচ্ছে মিষ্টি দই। দুর্দান্ত একদম। মানে মানে আইসক্রিম ইজ নট দ্য কি বলবো সাবস্টিটিউট অফ দিস, যেটা আজকে আমাদের কালচারে ঢুকে গেছে। বা বিয়ে বাড়ির নেমন্তন্ন তো আমরা রাবড়ি আর ওই জিলিপি খাচ্ছি, আমার একদম অপছন্দ। গরম গরম জিলিপি উপরে রাবড়ি দিচ্ছে, একদম অপছন্দ। গরম গরম রসগোল্লা হ্যাঁ, হবে, মিষ্টি হ্যাঁ। দই। এবং আমরা যে গোলাপ জামুন বলে যেটা খাচ্ছি, হুম। আমরা ছোটবেলায় একটা ওয়েস্ট হিসেবে খেতাম। আমরা মানে অ্যাকচুয়ালি পান্তুয়া বলতাম, ওই তো কিন্তু পান্তুয়া বলতাম, হ্যাঁ, সেটা একটু সফট হতো এর সফট থেকে। হতো, হ্যাঁ। এবং আমার মনে আছে আমার দিদি, যে আমরা তো একান্নবর্তী পরিবারে ছিলাম, হুম, হুম। যার দিদিদের যখন বিয়ে হয়েছিল এইরকম সাইজের পান্তুয়া ছিল, এবং একটা লোক ওই পান্তুয়াটা তুলে ভেঙে যাবে। দিস ওয়াজ সো সফট, মানে দ্যাট ওয়াজ দ্য আইটেম, বিয়ে বাড়িতে আইটেম ছিল ওটা। আর আরেকটা ছিল আমাদের বিয়ে বাড়িতে খুব ভালো আইটেম, আমাদের সবার বাড়ির বিয়েতে এটা হতো, আপনার ওই মাখা সন্দেশ। ওই সন্দেশ নয়, এরম মাখা সন্দেশ নয়। আচ্ছা। সে মাখা সন্দেশ হচ্ছে, ওর লাইফ হচ্ছে 4 ঘন্টা। সন্দেশ পাক দিয়ে আগের দিন রেখে দিয়ে যাবে। যে হালুইকর, সে অনুষ্ঠানের দিন সন্ধ্যেবেলা ওইটাকে মারবে, মেরে নরম করবে, করে ছোট ছোট তাল করবে, আর তার উপরে আপনার ওই গুঁড়োটা দেবে, ওই যে মাওয়া গুঁড়ো দেবে। এই যে সন্দেশটা স্পেশাল সন্দেশ, এটাকে আমরা প্রাণহরা বলতাম। এখন তো মিষ্টির তো অনেক রকম নাম হয়, অনেকে অনেক রকম নাম দেয়, কিন্তু আমরা যেভাবে বড় হয়ে দেখেছি বা আমাদের সময় যেটা হয়েছে, আমাদের কিন্তু এই দুটো জিনিস হতোই। বাট দিস ইজ স্পেশাল, প্রাণহরা। আর আমাদের হতো শ্রাদ্ধে আমাদের হতো অমৃতি। এরকম অমৃতি নয়, এরকম সাইজের অমৃতি, বিউলির ডাল দিয়ে। এবং আমার বন্ধুরা যখন আসতো, কারো এই আমাদের ঠাকুমার শ্রাদ্ধের পাত্রে, আমার বন্ধুরা বলতো যার এটা তো মোড়া রে, এর উপরে বসা যাবে, মানে এরকম সাইজ তার আর কি, তেমনি খেতে টেস্ট। আজকাল আর ওগুলো আমরা হয় না বললাম তো, ওই মানে লোকও নেই যারা বানাতো। না পারবে না। আমি তো বললাম যে এইরকম সাইজের লেডিকেনি, আমরা লেডিকেনি বলতাম, সেই লেডিকেনি একদম আমি চ্যালেঞ্জ করে বলছি, এরকম ভাবে তুলতে পারবে না হাত থেকে, তাকে ভেঙেই তুলতে হবে, এত সফট। মানে এরকম আমরা খেয়েছি আর কি সেই সময়। আপনারা পিওর খাবার খেতেন। হ্যাঁ, পিওর কিনা জানি না, বাট ঠিক আছে, বেটার, এর থেকে অনেক বেটার, তাহলে মোটামুটি আমরা আজকের আড্ডাটা এই অবধি বেশ ভালোই হলো। এবার একটু রান্না করব, আপনার ওই স্পেশাল রেসিপিটা একটু শিখবো। ইলিশ মাছ দিয়ে করবেন তো?
এটা ঠিক ইলিশ আছে। মাছ দিয়েই হয়, আর কোনো ইলিশ মাছ মাছ দিয়ে দিয়েই হয় না। হয়। ঠিক আছে, তাহলে মোটামুটি একটু উপকরণগুলো দেখি কি লাগছে আমাদের, আর রান্নাটা শুরু করব। আচ্ছা, মোটামুটি আমরা রান্নাঘরে এসে গেছি। ইনগ্রিডিয়েন্ট গুলো একবার একটু বলে দিন। আচ্ছা, এই হুম। রেসিপিটার নাম কি? ইলিশ ভাপা, তাই তো? ইলিশ ভাপা আচ্ছা, একদম আপনার আমার মায়ের হাতের হাতের ইলিশ রেসিপি, ভাপা। মার থেকে শেখা, যাতে হারিয়ে না যায়, বরং এখানে ওই জন্যই আমি এটা এনে আচ্ছা, রেখেছি আর কি। আচ্ছা, এবার উপকরণগুলো একটু বলে। উপকরণ বলতে মাছ ম্যারিনেট করতে যেমন নুন হলুদ লাগে তাই লাগবে, হুম, আর ওখানে লাগবে ঘি দিয়েই মেনলি হয়, মা কখন তেল দিতেন না, হুম, কিন্তু যখন আমরা তো একটু হেলথ কনসাস, হুম, ওই জন্য আমরা ঘিটা একটু কমিয়ে তার সাবস্টিটিউট একটু তেল দিয়ে সাদা ম্যানেজ তেল দেবো। করব। আচ্ছা, আর মেনলি গরম মশলা, গরম মশলা, ব্যাস, দ্যাটস ইট। আর আর কিচ্ছু কি নেই, লাগবে? কিচ্ছু লাগবে না। আচ্ছা, ফার্স্ট আপনাদের স্টেপটা কি তাহলে? ফার্স্ট হচ্ছে আমি এই একটু নুন নিয়ে নিচ্ছি, আচ্ছা, আর একটু হলুদ নিয়ে নিচ্ছি, হুম, নিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেবো। আচ্ছা, এর থেকেই কালারটা হবে, আর কিচ্ছু হবে না, আচ্ছা। ঠিক আছে? ব্যাস। ইলিশ মাছের কোন রেসিপিটা আপনার বেশি ভালো লাগে? শুধু ইলিশ মাছ ভাজা, না কোনো রেসিপি? ইলিশ মাছের সত্যি কথা বলতে কি, যদি প্রপার ইলিশের টেস্ট পেতে হয়, ইলিশ মাছ ভাজা আর তেল দিয়ে ভাত খাওয়া সবচেয়ে ভালো, এর থেকে ভালো রেসিপি হয় না। হ্যাঁ, আর তারপরে বাকিটা তো আমরা ইলিশ মাছকে যেভাবে করতে চাই, হুম, যদি নোনতার মধ্যে করতে চাই, তাহলে ইলিশ মাছের পাতলার মধ্যে কালো জিরে দিয়ে বেগুন দিয়ে যে ঝোল পাতলা হয় ঝোল। কলমি শাক দিয়ে, আচ্ছা, সেটা হয়। মা করতেন একটা কলমি শাক দিয়ে চচ্চড়ি, আচ্ছা, হ্যাঁ, সেটাতে আবার মেনলি ইলিশ মাছটা ইউজ করতেন না, আচ্ছা, মুড়োটা মুড়োটা, ল্যাজটা ইউজ হ্যাঁ, করতেন, সেটা হয়। আর সর্ষে তো আছেই, সর্ষে তো সর্ষে আছেই। ওটা বলার অপেক্ষাই রাখে না, হুম, এই আর কি। এই রেসিপিটাও তো আপনার নিশ্চয়ই। ভীষণ ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। তবে কি এটা রেস্ট্রিক্টেড বেশি খাওয়া যায় না তো, হুম, মানে ঘি ফিয়ের ব্যাপার তো একটু হুম, রিচ, হুম, হুম, ওই জন্য একটু রেস্ট্রিক্টেড ওয়েতে খেতে হুম, হয়। মানে ইচ্ছে করলেও যেমন সর্ষে ইলিশ যেমন আপনি খেতে পারবেন, বা একটু দুদিন পাতলা চার দিন ঝোল পর পর করলেন। করতে পাতলা ঝোলে খেতে পারবেন, হ্যাঁ, চচ্চড়ি খেতে হ্যাঁ, পারবেন, এটা রোজ খেতে রোজ পারবেন না, খেতে মাঝে পারবেন, মাঝে মাঝে খাওয়া মাঝে। যাবে। এটা এমনি ম্যারিনেট হয়ে গেল। হুম, আর এবার এবার যেটা করব সেটা হচ্ছে এই গরম মশলাটাকে আমরা একটুখানি ভিজিয়ে নেব অল্প আচ্ছা, একটু জলে, নালে আচ্ছা, এটা হয়ে যাবে, মানে পুড়ে যাবে, আচ্ছা, এই জন্য এটাতে একটু জল জল লাগবে। দেব। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, আচ্ছা, চিনি এটা মিষ্টি হবে টেস্টটা, কিন্তু আচ্ছা, খুব মিষ্টি না, কিন্তু মিষ্টি। হুম, হুম, আর একটু দিয়ে দিচ্ছি আমি, নুন, অল্প নুন দিয়ে দিচ্ছি, ওতে মাছে নুন আছে, হুম, হুম, ওই জন্য বেশি দিচ্ছি না, হুম, এই জলটা কভার করার জন্য একটু নুন দিচ্ছি। হুম, হুম, এখানে দিচ্ছি অল্প একটু তেল, সাদা তেল। সাদা তেল দিচ্ছি, আর ঘি দিচ্ছি। আচ্ছা, ঘিটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট, হ্যাঁ, এই রান্নার মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ঘি আর গরম মশলা। গরম মশলা, ব্যাস, আচ্ছা, মানে লাইফ আর কি। হুম, এটাকে একটু আমরা মিক্স করে নেবো, তাই তো? হ্যাঁ, একদম মিক্স করে নেবো যাতে হোমোজিনিয়াস হয়ে যায় হুম, আর কি জিনিসটা। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার দিয়ে দিচ্ছি, এবার একটুখানি উলট পালট। উল্টে দিলাম, হুম, যাতে সব দিকেই এই ঘিটা মাখে, হুম, হুম, হুম। সেইটা করে দিলাম। এটাতে আর জল তো আর লাগবে না। না না, জলটা শুধু দিয়েছি, ওই ওটা যদি গরম, বাটা হতো হ্যাঁ, তাহলে আর এক্সট্রা জলও জলও লাগতো না, লাগতো না। আচ্ছা, এটা তো শুধু দিয়েছি ওইটুকুর জন্য। আচ্ছা, এই চিনিটার মশলাটা যাতে মিশে যায়, হুম, হুম, সেই জন্য 10 মিনিটের জন্য ম্যারিনেট করে আমরা রেখে দিলাম এটাকে, আচ্ছা, তারপরে রান্নাটা করব। ওকে। মোটামুটি তাহলে ওই 10 হ্যাঁ, মিনিট তো আমাদের হয়ে হয়ে গেছে, গেল। তার মাঝখানে একটু চাও খেয়ে নিয়েছি। ঠিক এরপর আছে, এটা জাস্ট এইবার বসিয়ে এটাকে দেবো, জাস্ট তাই তো? বসিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা,
এবার এটা মানে এটা ধরুন আমরা তো ইন্ডাকশনে করছি, হুম ইন্ডাকশনে তো একটা টেম্পারেচারের ব্যাপার আছে, হুম তো এটা আপনার যদি গ্যাসে করে তাহলে এটা কত কিরকম মানে ফ্লেমে রাখতে হবে? গ্যাসে ওই মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের মতো রাখলেই হবে। রাখলেই হবে। দিয়ে আর আবার উল্টে দেবো আচ্ছা, আমরা আর এখানে ওই। ইন্ডাকশনে করলেও আমরা মিডিয়ামেই হ্যাঁ রেখেছি, হ্যাঁ মিডিয়ামে। তাহলে এটা হোক। মোটামুটি এটা কতক্ষণ আমাদের আপাতত হতে হবে? এটা 2-3 মিনিট, 2-3 বেশি হলে মিনিট। তো ইলিশ 2-3 মাছ তো মিনিট পর বেশি আবার লাগে। আমরা উল্টে উল্টে দেবো, দেবো, উল্টে দিয়ে 2 মিনিটের মতো করে ঢাকা দিয়ে রেখে আচ্ছা দেবো, আচ্ছা, বাস। ঠিক আছে ঠিক আছে। জাস্ট উল্টে দিচ্ছি, দিয়ে একটু দেখে নিচ্ছি কি আছে অবস্থাটা। মোটামুটি 2-3 মিনিট পর আমরা একবার ইলিশ হ্যাঁ মাছটা উল্টে হ্যাঁ নিচ্ছি হ্যাঁ জাস্ট। হ্যাঁ, অলরেডি যাতে কিন্তু বেশ, দুপুরটা আপনি হয়। যেরকম হ্যাঁ। বলেছিলেন গন্ধটা কিন্তু সেই পোলাও পোলাওই এসছে। এ সাদা ভাতের সঙ্গে খেলে একদম মনে হবে যেন পোলাও খাচ্ছি। বাস। আবারও চাপা দিয়ে দেবো তো? আবার চাপা চাপা দিয়ে দিয়ে ওই আরো 2-3 আরো মিনিট, 2-3 মিনিট। 2-3 আচ্ছা, মিনিট ব্যাস। বাহ, হেভি গন্ধ বেরিয়েছে। এটা আমি অন ক্যামেরা অফ ক্যামেরার ব্যাপার না, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই আওয়াজটাই কিন্তু দারুণ, তার সাথে একটা সুন্দর ঘি গরম ফ্লেভার মশলার ফ্লেভার গন্ধ একটা এবং সুন্দর ইলিশ ফ্লেভার মাছের আছে। একটা হ্যাঁ, গন্ধ। এটা কি হয়ে গেছে? ব্যাস হয়ে গেছে। বন্ধ করে দেবো তো? অফ হয়ে গেছে। মানে আমাদের রান্না করতে কিন্তু বেসিক্যালি 10 মিনিটও লাগেনি, না আমি যদি হিসাব না করি না না না। 10 মিনিটও লাগেনি। এবং এটার প্রিপারেশন থেকে রান্না 10 মিনিট, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমি আমি তাই তো দেখলাম। টোটালটা বলছি। হ্যাঁ মানে এত মাখালাম, একটু রাখলাম। সিম্পল রেসিপি, হ্যাঁ শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে যদি গুঁড়ো গরম মশলা ব্যবহার করি তাকে একটুখানি ভেজাতে সময় দিতে হবে, হুম আর জলটা যাতে অ্যাবজর্ব করতে হুম, পারে, হুম। আর মাছকে একটু নুন হলুদ মাখিয়ে তার ম্যারিনেশন টাইমটা সেটা দিতে হবে, ভেতরে যেন ভেতর নুনটা ঢোকে, ঢুকে নাহলে যায়, টেস্টটা আসবে টেস্টটা না। আসবে না, ব্যাস, রাইট। আর সিম্পল, আর ঠিক কিচ্ছু নেই। আছে, তাহলে এটা আমরা একটু সার্ভ হ্যাঁ করবো তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এই ঘি আর গরম মশলার ঝোলটা যেটা বেরিয়েছে, মানে বেসিক্যালি বলতে গেলে ইলিশ মাছের তেলও বেরিয়েছে, হ্যাঁ ঘিও হ্যাঁ আছে, এটা হ্যাঁ। দিয়ে ভাত, আহা দারুণ লাগবে। রান্না তো হয়ে গেল, প্রচুর আড্ডা বেরিয়েছে আজকে আপনার সাথে, খুব হেসেছি, সেটা ক্যামেরা অফ করলেও হেসেছি, ক্যামেরা অন করেও হেসেছি। আপনার এসে কেমন লাগলো বলুন? খুব ভালো লাগলো, খুব ভালো অভিজ্ঞতা হলো, অনেক পুরনো কথা গল্প করা গেল, আচ্ছা, অনেক ফিলিং, নিজের ফিলোসফি শেয়ার করা গেল, হ্যাঁ অনেক কিছু জানা গেল, আর সর্বশেষে আমার মায়ের প্রিয় রেসিপি এটা আমার, সেটাও সর্বসমক্ষে দেয়া গেল, যে খুব সহজ রেসিপি, দরকার হলে হ্যাঁ, লোকে করতে পারবে, হ্যাঁ। ভালো লাগবে। আপনি এমনি কাঁচা লঙ্কা দেখেন কি? হ্যাঁ দেখি দেখি। ভালো লাগে কাঁচা হ্যাঁ লঙ্কা? ভালো লাগে, এই কাঁচা লঙ্কার দর্শকদের যদি কিছু বলতে চান বলতে পারেন। হ্যাঁ নিশ্চয়ই, কারণ কাঁচা লঙ্কা যে ধরনের নতুন নতুন প্রোগ্রাম করে বা তার যা ইনগ্রেডিয়েন্ট থাকে ভেতরে, ভালোই লাগে শুনতে, আপনারাও শুনবেন, মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আচ্ছা, আপনি আজকে এসেছেন, এতটা সময় দিয়েছেন এবং এত কিছু শেয়ার করেছেন, তো আপনার জন্য একটু ছোট ছোট কিছু গিফট আছে, টোকেন অফ লাভ ফ্রম আস টু ইউ। আচ্ছা, প্রথমে আপনার জন্য আছে মন্দারিকা ইকো রিসোর্টের তরফ থেকে একটা গিফট ভাউচার, একবার ঘুরে আসবেন। মন্দারিকা নিয়ে আপনার সাথে একটু আগে কথা হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেটল বেরির তরফ থেকে একটা গিফট ভাউচার আছে, আচ্ছা। কফি খেতে যাবেন। আচ্ছা, ক্যালকাটা হর্টিকালচার অ্যান্ড ফার্মের তরফ থেকে একটা গিফট ভাউচার আছে, যদি কখনো গাছ কিনতে ইচ্ছে করে। আচ্ছা। আর রমনিজের তরফ থেকে একটা গিফট ভাউচার আছে, পুজো আসছে, জামা কাপড়। আর সানাস বেকারির তরফ থেকে একটা গিফট ভাউচার আছে, কেক পেস্ট্রি আচ্ছা, বাড়িতে আচ্ছা। বানায়, বাহ, ট্রাই করতে পারে। Thank you. প্রত্যেকটা গিফট ভাউচারে একটু ট্রাই করে জানাবেন Thank আপনার you. কেমন থ্যাংক লাগবে। ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Thank you to all our gift partners, Kettleberry, Mondarika Eco Resort and Nursery, Romani's, Sanas Bakery, Calcutta Horticulture and Farm. আজকে কাঁচা লঙ্কা টক বক্স সিরিজ আমরা এখানেই শেষ করলাম। আজকে একটা ভীষণ সুন্দর এপিসোড শুট করেছি, আশা করি আপনাদের আজকের এই এপিসোডটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা লাইক করবেন।
আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে কাঁচা লঙ্কার আরো একটা নতুন এপিসোডের সাথে, নতুন অতিথির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা, সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।